কি খবর তোমাদের সবার? হোপফুলি ইউ আর অল রাইট। ভাই আগের অধ্যায় সিকিউ এমসিকিউ পড়াবেন না? ওয়েবে যাও, ওয়েবে যায় রিভিশন চ্যাপ্টারে যাও, রিভিশন ফোল্ডারে যাও। রিভিশন ফোল্ডারে গেলেই রিভিশন ক্লাস পেয়ে যাবা। ওই রিভিশন ক্লাসে গেলে সিকিউ কী লাগবে, এমসিকিউ কী লাগবে তুমি নিজেই বুঝবা। লেট মি শো ইউ। ওয়ালাইকুম আসসালাম। এই যে সাইকেল ওয়ানের ওয়েব অ্যাপ। ওয়েব অ্যাপে যাওয়ার পর দেখবা রিভিশন নামে একটা ফোল্ডার আছে। রিভিশন ফোল্ডারে যাবা, এই যে কোষের গঠন, ফুল চ্যাপ্টার রিভিশন। এই যে এখানে অনেক লম্বা ক্লাস যদিও, এখানে আছে পুরো চ্যাপ্টারের সামারি। তোমার 20 ঘন্টা করতে হবে না। পুরো চ্যাপ্টারের সামারি আছে, যেটুকু এমসিকিউর জন্য লাগবে, যেটুকু সৃজনশীলের জন্য লাগবে, সবটা এখানে করে দেওয়া আছে। আর সিকিউ এমসিকিউর জন্য ঠিক আছে, তোমরা যেহেতু চাইছো, এটা হচ্ছে সামারি রিভিশন ক্লাস, হ্যাঁ। আর তোমরা যেহেতু ক্লাস চাইছো, সিকিউ এমসিকিউর জন্য অলরেডি ক্লাস বানানো আছে, অলরেডি ক্লাস রেকর্ড করা আছে। তোমাদের তাসলিমা আপু আর আসিফ ভাইয়ার অলরেডি ক্লাস রেকর্ড করা আছে, এগুলো ওয়েবে অ্যাড করে দিব। ওকে, বুঝছো কি বলছি? আচ্ছা ভাই, এক্সট্রা ইনফো কীভাবে শিখবো? আমি তোমাদের আগেই না করছি, এক্সট্রা ইনফো নিয়ে এখন এত মাথা ঘামানোর দরকার নেই। এক্সট্রা ইনফো যখন সময় হবে তখন আমি তোমাদেরকে বলবো। এত পেশা নেওয়ার দরকার নেই বাবা। যেমন আজকে যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার আমি তোমাদের এক্সট্রা ইনফো বলে দিব, যেগুলো যেগুলো লাগবে। অ্যাগেইন, যেগুলো যেগুলো লাগবে, সব এক্সট্রা ইনফো লাগে না। সব এক্সট্রা ইনফো কখনোই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে না। ঠিক আছে, এক্সট্রা ইনফো হচ্ছে একটা অতিরিক্ত প্রেশার। মাত্র তোমরা পড়ালেখা শুরু করলে, এখনো কলেজে ওঠোও নাই, তোমরা কলেজ ক্লাস শুরু করো না এখনই। এখনই এক্সট্রা ইনফোর প্রেশার কেন তুমি নিবা? আগে বায়োলজিটাকে শেখো। অলরেডি তোমরা অনেকে বলো যে ভাইয়া আপনি অনেক বেশি পড়ার, অনেক গভীরে চলে যান, এত গভীরে যায়েন না, যতটুকু দরকার ততটুকু পড়ান। এখন আবার এক্সট্রা ইনফো দেওয়া শুরু করলে তোমরা নিতে পারবা না এগুলো। এক্সট্রা ইনফো যখন সময় হবে তখন। এখন বলতে পারো ভাই কোষে গঠন তো পড়ে ফেললাম, এটা এক্সট্রা ইনফো লাগবে না। এগেইন বললাম তো, যখন সময় হবে আমি তোমাদেরকে দিয়ে দিব। এক্সট্রা ইনফো কি? জাস্ট একটা চ্যাপ্টারের হাতে গোনা কয়েকটা লাইন, এই কয়েকটা লাইন তুমি পরে অ্যাড করে নেবে তোমার বইয়ের মধ্যে। ওকে, সো ইটস নট এ বিগ ডিল। এক্সট্রা ইনফো নিয়ে এত মাথা ঘামার দরকারই নাই। আমি তোমাদের বলছিলাম না প্রথম দিকে, অ্যাডমিশনের জন্য তখন থেকে পড়া শুরু করবা যখন যখন তুমি কলেজে 2 মাস পড়ে ফেলছো। কলেজ 2 মাস পার করার পরে তারপর তুমি অ্যাডমিশনে ফোকাস হও। কারণ কলেজের প্রথম 2টা মাস লাগবে তোমার সাবজেক্টগুলো বুঝতে, কলেজ বুঝতে, কলেজের টাইমিং বুঝতে। 2 মাস না হোক অ্যাটলিস্ট 1 মাস তো লাগবে। তার মধ্যে তুমি আবার এত লোড নিয়ে একটা সময় তুমি হাঁপায় যাবা, প্রয়োজন নাই বাবা। তোমাদেরকে যারা বলে এখন থেকে এক্সট্রা ইনফো করো, এখন থেকে কোশ্চেন ব্যাংক সলভ করো, ভালো, এটা করা ভালো, বাট এটা সবার জন্য না। তোমাদেরকে যে সাইকেলনের যে বইটা আছে, তোমরা তো সাইকেলনের বই কিনছো না? সাউন্ড কম। তোমরা কি সাইকেলনের বই কিনছো না? সাউন্ড তো ঠিকঠাকই আছে। ক্লাসের রিলসের মধ্যে দেখাচ্ছে মানে। আচ্ছা, এক্সামের প্রাইস, মেগা এক্সামে মাত্র একজন পাবে আইপ্যাড। যেটা বলতেছিলাম, তোমাদের তোমরা বইটা নিছো না? বইটা, ওই বইয়ের শুরুতে কি এক নজরে গুরুত্বপূর্ণ লাইন দেওয়া আছে না? প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে এক নজরে গুরুত্বপূর্ণ লাইন সমূহ, ওইগুলা পড়ো আপাতত, ওইগুলা পড়ো। এখানে বিভিন্ন রাইটার ইনফো একসাথে করে দেওয়া আছে, যতটুকু দরকার ততটুকু আপাতত ওইগুলা পড়ো। সময় যখন হবে সবই দিব। আগের চ্যাপ্টারে কিছু ক্লাস বাদ চলে গেছে, ওইগুলো আগে করবো নাকি আপনার সাথে শুরু করবো? লাইভ ক্লাস সবসময় সবার আগে করবা। যেটা পিছনে সেটা পিছনে। অলওয়েজ বর্তমানে বাঁচবা, বুঝছো? ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করার দরকার নাই, অতীত নিয়ে এত আফসোস করার দরকার নেই। সবসময় বর্তমানে বাঁচতে হবে। আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা বর্তমানে থাকি না। আমরা হয় অতীত নিয়ে চিন্তা করি, অতীতে আমি কি ভুল করছি, অতীতে আমার কি মিস চলে গেছে, অতীতে আমার কোন সুযোগটা হাতছাড়া হয়েছে। অথবা আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবি যে আমার ভবিষ্যতে মেডিকেল ভর্তি পরীক্ষা, সেখানে আমি কি করব, এখন থেকে ইয়ে করি। সো বা ভবিষ্যতে আমার কি খারাপ হবে, আমি পড়ালেখা করি না, আমার ভবিষ্যৎ খুবই খারাপ, অন্ধকার। আমরা জাস্ট অতীত আর ভবিষ্যতে পড়ে থাকি, বর্তমানটাকে আমরা নষ্ট করি। বর্তমানে থাকতে হবে। সো বর্তমান কি? বর্তমান হচ্ছে তোমার লাইফ ক্লাস, তোমাকে লাইফ ক্লাস করতে হবে। তোমার আগে কতগুলো ক্লাস জমে আছে এটা পরে, আগে লাইফ ক্লাসের সাথে ইউজ টু হও। আগে লাইফ ক্লাসের সাথে ইউজ টু হও। লাইফ ক্লাস যখন তুমি 8-10টা করে ফেলবা, বা 7-8টা করে ফেলবা 2 সপ্তাহ, তখন দেখবা আস্তে আস্তে তুমি আগের রেকর্ড ক্লাস তুমি করতে পারতেছো। লাইফ ক্লাসের সাথে আগে তুমি ইউজ টু হও না। আগে ইউজ টু হয়ে যখন তুমি লাইফ ক্লাসের সাথে ইউজ টু হয়ে যাবে, তখন প্রতিদিন প্রতিদিন কি করবা? আমার ক্লাস তো আর প্রতিদিন থাকে না, একদিন গ্যাপ থাকে। কি থাকে? রবি, মঙ্গল, বৃহস্পতি। তাহলে শুক্র, শনি, সোম, বুধ তো আমার ক্লাস থাকে না। ওই শুক্র, শনি, সোম, বুধ তুমি রেকর্ড ক্লাস করবা। একটা একটা করে রেকর্ড ক্লাস করে ফেলবা। 3টা করে লাইভ ক্লাস চলবে আর 4টা করে রেকর্ড ক্লাস চলবে, দ্যাটস ফাইন, হয়ে গেল। সো তুমি কখনোই লাইভ রেকর্ড ক্লাস, জমে থাকা ক্লাসের জন্য কখনো লাইভ ক্লাস নষ্ট করবা না। ঠিক আছে? কি বলছি বুঝছো? আজকে নেটের সমস্যা, এই জন্য মনে হয় প্রবলেম করতেছে, এই জন্যই সাউন্ডের সমস্যা করতেছে।
সাউন্ডে যাদের প্রবলেম করতেছে তারা ফেসবুকে চলে যাও, ফেসবুকে না সব কিছু ঠিকঠাক আছে। ভাই কয়টা ক্লাস লাগবে? 5 থেকে 6টা ক্লাস লাগবে, এর থেকে বেশি কিছু না। ভাই আমি নতুন কীভাবে কভার করবো? উত্তর তো দিয়েই দিলাম, রেগুলার লাইভ ক্লাস করো, রেগুলার লাইভ ক্লাস, আর কিছু না। রেগুলার লাইভ ক্লাস করো, তোমার কিছু দরকার নেই। ওকে, সাউন্ডে যাদের প্রবলেম ওয়েব অ্যাপে প্লিজ চলে যাও, ওয়েব অ্যাপ থেকে চলে যাও, ফেসবুকে চলে যাও, বলে দিয়ে দিলাম কি করতে হবে। সাউন্ডে যাদের প্রবলেম তারা ওয়েব অ্যাপ থেকে ফেসবুকে চলে যাও, ফেসবুকে সাউন্ড ঠিক আছে, ঠিক আছে না? ফেসবুকে সাউন্ড ঠিক আছে না? তাহলে চলো শুরু করি, অনেক কথা হয়ে গেছে, এখন পড়ায় ঢুকতে হবে। এই চ্যাপ্টার শেষ করতে যে বললাম 5 থেকে 6টা ক্লাস লাগবে হাইস্ট, এই চ্যাপ্টারে এত ক্লাস লাগবে না। তাহলে আসো আমরা পড়তে যাচ্ছি কোষ বিভাজন। কোষ বিভাজনে আমি বইয়ের সিকোয়েন্স মেনটেন করব না। দেখো কোষ বিভাজনের যে যে টপিকগুলো আছে, কোষ চক্র, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন যার কারণে টিউমার বা ক্যান্সার হয়, মাইটোসিস, মিওসিস এবং অ্যামাইটোসিস, এই এই তোমরা 5টা টপিক তোমরা পাবা। তো তোমাদের বইয়ে পড়ানো শুরু করে হচ্ছে অ্যামাইটোসিস নামক টপিক দিয়ে। অ্যামাইটোসিস নামক টপিক দিয়ে তোমাদের বইয়ে পড়ানো শুরু করে, অ্যামাইটোসিসের পরে একটু মাইটোসিস নিয়ে আলোচনা করে, তারপর আবার কোষ চক্রে যায়। কোষ চক্র পড়ানোর পরে মাইটোসিস নিয়ে আবার আলোচনা করে, তারপর অনিয়ন্ত্রিত মাইটোসিসে যায়, তারপরে হচ্ছে কোথায় চলে যায়? তারপর হচ্ছে মিওসিসে চলে যায়। ঠিক আছে, তোমাদের বই হচ্ছে এই সিরিয়ালটা মেনটেন করে। হ্যাঁ, তো আমি এই সিরিয়ালটা মেনটেন করবো না, তুমি তোমার নিজেরাই দেখছো যে আমি কিন্তু কোষগঠন চ্যাপ্টারে কি রেগুলার সিকোয়েন্স মেনটেন করছি? ইয়েস অর নো? করি নাই। কোষগঠনে কিন্তু আমি রেগুলার সিকোয়েন্সটা মেনটেন করি নাই। যেমন রাইবোজোম টপিকটা প্রথমে আমি কখন পড়াইছি? রাইবোজোম টপিকটা তো প্রথম দিকে, আমি সেটাকে তো পরে পড়াইছি। কেন পরে পড়াইছি? ইউনো কেন পরে পড়াইছি? কারণ ওটাই বেস্ট ওয়ে ছিল। হ্যাঁ, তো এটাই আর কি বললাম। এফবিতে রিলস আকারে দেখাচ্ছে, মানে এফবিতে রিলস আকারে দেখাচ্ছে কেন? আজব তো। কি ফেসবুকে কি লাইভ সবার ঠিক আছে? আজকে এত সমস্যা কেন? ফেসবুকে নাকি রিলস আকারে দেখাচ্ছে ক্লাস। রিলস আকারে দেখালে ওটা বড় করে নাও, স্ক্রিন ঘুরাইলেই হয়ে যাবে, অটো রোটেট অন করে ঘুরাই নাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আজকে নেটের সমস্যা, আজকে আমার বাসাতেই নেটের সমস্যা। তুমি তো প্রবলেম সলভ করতে করতে 7 মিনিট চলে গেলো, দেখছো? ফেসবুকে ঠিকই আছে, যাদের প্রবলেম তারা অটো রোটেট অন করে স্ক্রিন ঘুরাই নাও, তাহলে ঠিক হয়ে যাবে, সব ঠিক আছে। আচ্ছা, আর কারো কথা শুনবো না। আমি যেই টপিক দিয়ে পড়ানো শুরু করবো সেটা হচ্ছে কোষ চক্র। আমি যেই সিরিয়ালে পড়াচ্ছি সেই সিরিয়ালে যাবা। আমি তোমাদের বলে দিই বইয়ে এটা কোথাও আছে, বইয়ে কোথায় আছে আমি তোমাদের বলে দিই। দেখো, এটা হচ্ছে আবুল হাসান স্যারের বই। আজকে অনেকেই আগের দিকে ক্লাস করে, আজকে নতুন এসে ঢুকছো, এই জন্য তাদের বলতেছি। এটা হচ্ছে আবুল হাসান স্যারের বইয়ের 2য় অধ্যায়, কোষ বিভাজন। এই কোষ বিভাজনের প্রথম দিকে যেগুলো আছে এগুলো পরে, এগুলো আমি তোমাদের পরে পড়াবো। ঠিক আছে, পরে পড়াবো। প্রথম দিকে অ্যামাইটোসিস আছে, এই অ্যামাইটোসিস আমি পরে পড়াবো। তারপর একটু মাইটোসিস আছে, মাইটোসিসে এনে ঢুকবাই না তুমি। তুমি চলে যাবা এই যে কোষ চক্র ইন্টারফেস, পেজ নাম্বার 81, কোষ চক্র ইন্টারফেস, এখানে চলে যাও। কোষ চক্র এবং ইন্টারফেস এখানে চলে যাবা। ঠিক আছে, তার আগে প্রথম দিকের কিছু কথা আমি তোমাদের দাগাই দিই, এগুলো বই থেকে দাগাই দিলেই হবে। দেখো দেখো কে সর্বপ্রথম কোষ বিভাজনটা লক্ষ্য করছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। দেখো, সর্বপ্রথম বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সাল, এই সালটা লাগবে। সামুদ্রিক স্যালামেন্ডার ট্রাইটোরাস ম্যাকুলোসার কোষে সর্বপ্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। এই লাইনটা দাগাও, এটা 1 নম্বর এমসিকিউ আসে এটা কিন্তু পরীক্ষায়। তারপরে বিজ্ঞানী রুডলফ ভিরসাও, বিজ্ঞানীকে রুড মানে কি? রুড মানে হচ্ছে অনেক কড়া, যে একটু রুড। হ্যাঁ, রুডলফ ভিরসাও কি বলছে? কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে, এই কথাটা একটু দাগায় রাখো। উনি বলছে কি কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে, একটু রুডলি বলছে। হ্যাঁ, শুধুমাত্র কোষ থেকেই কোষের সৃষ্টি হতে পারে, এভাবে চিন্তা করবা, একটু রুড ভাবে উনি বলতেছে। ওনার নাম কি? রুডলফ ভিরসাও। ট্রাইটোরাস ম্যাকুলোসা, এই নামটাও মুখস্থ করবা এমসিকিউ এর জন্য। এটা লিখে গুগলে সার্চ করলে জিপটাকে দেখতে পারবা, সামুদ্রিক স্যালামেন্ডার। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? সর্বপ্রথম কোষ বিভাজন কে পর্যবেক্ষণ করেন? ওয়াল্টার ফ্লেমিং। খুবই কমন একটা এমসিকিউ, বোর্ড পরীক্ষায় পায় আসে। অনেক সময় ওয়াল্টার ফ্লেমিং না লিখে ডাব্লিউ ফ্লেমিং লেখে, অনেক সময় ওয়াল্টার ফ্লেমিং না লিখে ডাব্লিউ ফ্লেমিং লেখে। এটা দেখে কেউ ভয় পায় না, ডাব্লিউ ফ্লেমিং মানে ওয়াল্টার ফ্লেমিং। তারপরে প্রশ্ন আছে কোন কোষে দেখে? সামুদ্রিক স্যালামেন্ডার কোষে দেখে। অনেক সময় বৈজ্ঞানিক নাম দিয়ে আসতে পারে, ট্রাইটোরাস ম্যাকুলোসা। ঠিক আছে, তারপরে কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হইতে পারে, কথাটা কে বলছে? রুডলফ ভিরসাও বলছে। কে বলছে? রুডলফ ভিরসাও বলছে। তারপর দেখো কোষ বিভাজন কয় রকমের? 3 রকমের কোষ বিভাজন আছে, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বা ডিরেক্ট কোষ বিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন বলে। মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বা রিডাকশনাল ডিভিশন বলে। 9-10 পড়ছিলাম না এই জিনিসগুলো, এটাকে দাগাও এমসিকিউ এর জন্য। এইটুকু দাগাই ফেলো, এবার আসো আমরা হাতে লিখবো। আগের এগুলো কিচ্ছু দরকার নেই, যেটুকু দাগাইছে এইটুকু, এর বাইরে কিচ্ছু লাগবে না, ট্রাস্ট মি, কিচ্ছু লাগবে না। আর এগুলো যদি তুমি মুখস্থ নাও করতে পারো এই জিনিসগুলা, কোনো সমস্যা নেই, সামনে আমি এগুলো আবার পড়াবো। ওকে, ক্লিয়ার? চলো আমরা এবার
খাতায় চলে যায়। আমরা প্রথম যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কোষ চক্র। হোয়াট ইজ কোষ চক্র? বিজ্ঞানী হাওয়ার্ড এবং প্যাল্ক, দুজন বিজ্ঞানীর নাম লিখতেছি। বিজ্ঞানী হাওয়ার্ড হাওয়ার্ড ও প্যাল্ক, হাওয়ার্ড এবং প্যাল্ক। অ্যাগেন আমি আবার বলে দিই, কোথাও এই পড়াগুলো কোথায় পাবা? কোষ বিভাজন চ্যাপ্টারের এই যে এই টপিকে চলে যাও, কোষ চক্র, পেজ নাম্বার 81, পেজ নাম্বার 81, এই যে এখানে এখন আমার আছে। হ্যাঁ, বিজ্ঞানী হাওয়ার্ড এবং প্যাল্ক, দুজন বিজ্ঞানীর নাম লিখলাম, হাওয়ার্ড এবং প্যাল্ক। প্যাল্কের নামটা বেশি বেঁকে গেছে। বিজ্ঞানী হাওয়ার্ড এবং প্যাল্ক, কত সাল? সালটাও লাগবে 1953। হাওয়ার্ড এবং প্যাল্ক এবং সালটাও লাগবে 1953। দুটো সাল কিন্তু আমি দাগাইলাম, 1882 1953। আমি সব সাল দাগাই না, যেটা দাগাই এটা অবশ্যই পড়তে হবে তোমাকে, বুঝতে পারছো? হাওয়ার্ড এবং প্যাল্ক 1953-তে কোষ চক্র প্রস্তাব করছেন, সেল সাইকেল প্রস্তাব করছেন। সেল সাইকেল, আমরা যেই সাইকেল পড়তেছি, আমরা তো সাইকেল 1-এ পড়তেছি, তাই না? সেল সাইকেল প্রস্তাব করেন। কোষ চক্র দিয়ে আসলে কি বুঝায়? এখন কথা হচ্ছে কোষ চক্র দিয়ে কি বুঝায় সেটা চলো আমরা একটু দেখি। এটা ধরো একটা কোষ, এটা তো একটা কোষ। হ্যাঁ, এটা একটা কোষ, একটা ছোট করি। এই কোষটা মাত্র সৃষ্টি হইল, তাহলে কোষের সৃষ্টি, কোষের সৃষ্টি। এখন দেখো, একটা বাচ্চা যখন জন্ম হয়, তখন কি সে ছোটবেলায় কি একদম পুরোপুরি বড় হয়ে যায় বলো? একটা বাচ্চা যখন জন্ম হয় তখন সে কি একদম পুরোপুরি বড় হয়ে যায় নাকি আস্তে ধীরে বড় হয় বলো? একটা বাচ্চা যখন জন্ম হয় তখন সে কিন্তু আস্তে ধীরে বড় হয়, অর্থাৎ তার বৃদ্ধি হয়। তাহলে কয়েকদিন পরে, কয়েকটা ধাপ পের হলে কি হবে? এই যে যে কোষটা আমরা বানাইছি, এই কোষটা আকারে কি হবে? আকারে বড় হবে। আকারে কি হবে? বড় হবে। তাহলে প্রথমে কোষের সৃষ্টি হইলো, এরপরে কোষের কি হচ্ছে? বৃদ্ধি। এরপরে কোষের কি হবে? বৃদ্ধি। কোষের সৃষ্টি হবে, কোষের বৃদ্ধি হবে। কোষের সৃষ্টি হবে, কোষের বৃদ্ধি হবে। হ্যাঁ, কোষের সৃষ্টি হইলো, কোষের বৃদ্ধি হলো। এরপরে যে ঘটনাটা ঘটতে পারে, ওর্স্ট সিনারি যেটা, সেটা হচ্ছে কোষের মৃত্যু ঘটতে পারে কোষের মৃত্যু। এই কোষটা মারাও যেতে পারে, কোষ যদি মারা যায় তাহলে তো তার শেষ, তার তো জীবনচক্র এখানেই কমপ্লিট। কোষটা যদি মারা যায়, কি বললাম, কোষটা যদি মারা যায় তাহলে তো ওর লাইফ সাইকেল এখানেই শেষ, ও তো আর সামনে কিছু করতে পারবে না। ঠিক আছে, মাঝখানে একটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। এখন কোষ যদি মারা না যায় তাহলে আর কি ঘটনা ঘটতে পারে? কোষটা যদি মারা না যায় তাহলে আর কি ঘটনা ঘটতে পারে? এই কোষটা আবার নতুন করে কয়টা কোষে জন্ম দিতে পারে বলো? যদি মাইটোসিস হয় তাহলে এই কোষটা আবার কয়টা কোষে জন্ম দিবে? এই কোষটা আবার 2টা কোষের জন্ম দিবে, যেটাকে বলা হয় কি? বিভাজন। যেটাকে কি বলা হয়? বিভাজন। আর যখন নতুন আরেকটা 2টা কোষের জন্ম হবে, সেটাও আবার কি হবে? বৃদ্ধি, আবার বিভাজন। তাহলে কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন। বিভাজনের মাধ্যমে কিন্তু আগের কোষটা হারায় নতুন 2টা কোষ তৈরি হয়, মনে রাখবা। বিভাজন হইলে কিন্তু আগের কোষটা থাকে না, মাথায় রাখতে হবে কিন্তু কথাটা। একটা কোষ বিভাজিত হচ্ছে মানে কি আগের কোষটা নাই, সেটাই 2টা কোষে পরিণত হয়েছে, দ্যাটস কল মাইটোসিস। যদি মিওসিস হইতো তাহলে 4টা কোষ হইতো, ওখানে আমরা পরে যাব। তাহলে কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, কি কথা? কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এই যে 3টা জিনিসকে একসাথে প্রস্তাব করেন বিজ্ঞানী হাওয়ার্ড এবং প্যাল্ক। এই 3টা জিনিসকে প্রস্তাব করেন যে একটা কোষের সৃষ্টি হয়, সেই কোষটার কি হয়? সেই কোষটার বৃদ্ধি হয়। কোষের সৃষ্টি হইলো, কোষের বৃদ্ধি হইলো, এবং সেই কোষটা একটা সময় বিভাজিত হয়। সেই কোষটা একটা সময় কি হয়? বিভাজিত হয়। তাহলে কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি এবং বিভাজন, এই যে 3টা শিরোনাম, 1 সৃষ্টি, 2 বৃদ্ধি, 3 বিভাজন, এই 3টা জিনিসকে একসাথে বলা হয় কোষচক্র। আর মৃত্যু যদি হয়ে যায় তাহলে শেষ, মৃত্যু কোষচক্রের অন্তর্ভুক্ত না। যদি একটা কোষের মৃত্যুই হয়ে যায়, একটা কোষ একটু বড় হইলো, বড় হওয়ার পরে যদি তার মৃত্যুই হয়ে যায় তাহলে কি তার চক্র চলবে? তার কি কোনো চক্র হবে? সে কি কোনো চক্র দেখাইতে পারবে? ইয়েস অর নো? সে কোনো চক্র দেখাইতে পারবে না। তাহলে কোষের বৃদ্ধি, কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এই 3টাকে একসাথে বলা হয় কোষ চক্র। বুঝলাম? এই কোষ চক্র প্রস্তাব করেন বিজ্ঞানী হাওয়ার্ড এবং প্যাল্ক। এখন ব্যাপারটা হচ্ছে, কিছু কিছু কোষ কখনোই বিভাজিত হয় না, কখনোই বিভাজন হয় না কিছু কোষ। সেটা কারা? দেখো, কোষ বিভাজনের একটা বড় ধাপ কিন্তু নিউক্লিয়াসের বিভাজন। তোমরা তো 9-10-এ পড়ছো,
একটা কোষ যখন প্রথম বিভাজিত হয়, প্রথমে কি বিভাজিত হয়? তার নিউক্লিয়াস বিভাজিত হয়। তারপরে কি বিভাজিত হয়? তার সাইটোপ্লাজম বিভাজিত হয়। তাহলে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন, তারপরে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন, তারপরে কি? সাইটোপ্লাজমের বিভাজন। দ্যাটস দ্য রুলস। তাহলে কোনো কোষে যদি নিউক্লিয়াসই না থাকে তাহলে কি সে আর বিভাজিত হইতে পারবে? বলো, কোনো কোষে যদি নিউক্লিয়াসই না থাকে তারপর কি বিভাজন হওয়া সম্ভব? সম্ভব না, পসিবলই না। তাহলে আমরা সেই কোষগুলো দেখতেছি একটু, যেই কোষগুলো কখনো বিভাজিত হবে না, যেমন পরিণত লোহিত রক্তকণিকা। পরিণত লোহিত কণিকা, পরিণত লোহিত কণিকা। লোহিত কণিকা আর লোহিত রক্তকণিকা এক। কেন? আর পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। অ্যাগেইন, লোহিত রক্তকণিকা প্রাথমিকভাবে নিউক্লিয়াস থাকে, বাট সে যখন ম্যাচিউর হয়ে যায় তখন কিন্তু তার নিউক্লিয়াস থাকে না। 2 নাম্বার, তোমাদের মনে আছে জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে ফ্লোয়েম ছিল একটা, সেই ফ্লোয়েমের মধ্যে একটা ছিল সিপ কোষ, মনে আছে? সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যানকাইমা, ফ্লোয়েম ফাইবার। ক্যান ইউ রিমেম্বার? মনে কি পড়ে? সিপ কোষ, সঙ্গী কোষ। হ্যাঁ, এর মধ্যে সিপ কোষ যে ছিল, পরিণত সিপ কোষের কি নিউক্লিয়াস থাকে? বলো, পরিণত সিপ কোষের কি নিউক্লিয়াস থাকে? না, পরিণত সিপ কোষেরও নিউক্লিয়াস থাকে না, তাহলে সেও বিভাজিত হবে না। তারপর তোমাদের কি মনে পড়ে নিউরনের কথা আমরা পড়ছিলাম? নিউরন, স্নায়ু কোষ। স্নায়ু কোষও কখনো কি হবে না? বিভাজিত হবে না। স্নায়ু কোষও কখনো কি হবে না? বিভাজিত হবে না। 4 নম্বরে পেশি কোষ। 4 নম্বরে কি কোষ? পেশি কোষ। বিশেষ করে কোন পেশি? ঐচ্ছিক পেশি, বিশেষ করে ঐচ্ছিক পেশি। এটা কখনো বিভাজিত হবে না। এখন তোমরা বলতে পারো, ভাই বুঝলাম যে পরিণত লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস নাই, সে বিভাজিত হবে না। যেমন দেখাই তোমাদেরকে আমি, এই যে এটাকে বাদ দিয়ে দিই, এটা দরকার নেই। এই হচ্ছে একটা লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা এখন দ্বিতীয় বোতল শেপের মতো। কিসের মতো? দ্বিতীয় বোতল শেপের মতো, দ্বিতীয় বোতল চাকতির মতো। এর হিমোগ্লোবিন থাকে, কিন্তু এর কোনো নিউক্লিয়াস থাকে না। এর হিমোগ্লোবিন আছে, এই যে এইচবি। এইচবি মানে হচ্ছে হিমোগ্লোবিন, এইচবি মানে আবার পেন্সিল না কিন্তু। সে বিভাজিত হবে না, তার নিউক্লিয়াসই নেই, তার বিভাজন হওয়ার প্রশ্নই আসে না। এই জন্য 120 দিন পর সে মারা যাবে। বাঁচতেছে কিন্তু অনেক দিন, দেখছো 120 দিন বাঁচতেছে। লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? 120 দিন। দেখছো ওই জিট্টোকে যে জিনিসটা মুছে দিলাম, আরে মুছে তো ভুল করলাম। বৃদ্ধির পরে ডাইরেক্ট কি হয়ে যেতে পারে? মৃত্যু হয়ে যেতে পারে। এটা মিলতেছে? দেখো তো, লোহিত রক্তকণিকা প্রথমে তৈরি হয়, তারপরে একটু বড় হয়, বড় হয়ে তার নিউক্লিয়াসটা ভ্যানিশ হয়ে যায়, তারপর 120 দিন পর সে কি হয়ে যায়? বলো, 120 দিন পর সে কি হয়ে যায়? বলো বলো 120 দিন পর কোষটা মৃত্যুর কোলে চলে যায়। তাহলে এই জিট্টোকে যেটা বললাম 120 দিন পর মারা যায়, এটাকে অ্যাপোপ্টোসিস বলে, জেনেটিক মৃত্যু। যাই হোক, তাহলে দেখছো কোষ হয় সৃষ্টির পরে বৃদ্ধির পরে মৃত্যু হয়ে যাবে, অথবা সে চক্র চালাবে। তো এইখানে আমরা দেখতেছি যেগুলো মৃত্যুবরণ করে। আচ্ছা, তারপর হচ্ছে শিব কোষ। তারপর হচ্ছে শিব কোষ। শিব কোষ আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা তো মনে হয় এই চ্যাপ্টারটা পড়ে ফেলছো, তাই না? হ্যাঁ, মেগা এক্সাম দিয়েছিলাম তোমাদের, যে একটা 20,000 টাকার প্রাইজ মানি দিয়েছিলাম। হ্যাঁ, ওইখানে মনে হয় এই চ্যাপ্টার অনেকে পড়ে ফেলছো। এই হচ্ছে শিব কোষ, যেখানে এরকম শিব প্লেট থাকে, মনে আছে 9-10 পড়ছিলা? শিব কোষ, যেখানে শিব প্লেট থাকে এবং এর কোনো নিউক্লিয়াস থাকে না। এর কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, কোষ গহ্বর থাকে, বাট কোনো নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না কিন্তু, যার ফলে এর পাশে তৈরি হয় সঙ্গী কোষ। এর পাশে থাকে সঙ্গী কোষ। এই সঙ্গী কোষের নিউক্লিয়াসটা অনেক বড় থাকে। সঙ্গী কোষের নিউক্লিয়াসটা কি থাকে? অনেক বড় থাকে, বাট তার নিজের কিন্তু কোনো কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। শিবকোষ। ওকে, শিবকোষ। এখন আসে নিউরনের ব্যাপারটায় আসি। আর নিউরনে তোমরা যেটা সহজ উত্তর দিয়ে দাও ভাই, সেটা হচ্ছে কি? এই হচ্ছে নিউরন। নিউরনের কোষ দেহ, কোষ দেহ। এর কোনো সেন্ট্রিওল নাই, যার কারণে সে বিভাজিত হয় না। তোমরা সহজে উত্তর দিয়ে দাও, দ্যাটস রাইট। এটা এটা ভুল না। কিন্তু দেখো ভাইয়া, এই নিউরনের কি হয় অ্যাকচুয়ালি? দেখো তো, এই নিউরনের যে একজনটা দেখো কত লম্বা একজন। এই একজনে কোষ কঙ্কালগুলো ঢুকে যায়। কোষ কঙ্কালগুলো ঢুকে যায়। যারা আমার প্রথম ক্লাস পড়ছো তারা তো জানো, প্রথম চ্যাপ্টার যারা পড়ছো তারা তো জানো যে কোষের ভিতরে কোষ কঙ্কাল থাকে, আর কোষ কঙ্কাল থেকে মাইক্রোটিবিউল তৈরি হয়, মনে আছে? মানে কোষ কঙ্কালের মধ্যে একটা আছে মাইক্রোটিবিউল, যে মাইক্রোটিবিউল স্পিন্ডল যন্ত্র তৈরি করে, মনে আছে? হুম, মাইক্রোটিবিউল যেটা দিয়ে পরে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। তো এই নিউরনের সব মাইক্রোটিবিউল তো এই যে এই দিকে চলে যায় একজন তৈরি করার জন্য। এর মাইক্রোটিবিউল সব চলে যায় হচ্ছে এই যে ডেনড্রাইট তৈরি করার জন্য। কী তৈরি করার জন্য? ডেনড্রাইট তৈরি করার জন্য। সবগুলো এখানে চলে যায়, আর তারপর আবার সেন্ট্রিওল নাই। এর এত শাখা পোশাকা, এটা তুমি কেমনে ভাগ করবা বলো? এত শাখা পোশাকা যুক্ত কোষ, তাকে কি ভাগ করা যায়? তাকে ভাগ করা কিন্তু সহজ না। এইসব কারণে
নিউরন কোষে কখনো ভাগ করা যায় না। প্রথমত কারণ তার সেন্ট্রিওল নাই, এটা একটা বড় কারণ। দ্বিতীয়ত কারণ স্পিন্ডল যন্ত্র তৈরি করতে হয় কোষ বিভাজন করতে গেলে, এটা তো জানো, ইয়েস অর নো? কে জানো না যে কোষ বিভাজন তৈরি করতে গেলে স্পিন্ডল যন্ত্র তৈরি করতে হয়? এই স্পিন্ডল যন্ত্র তৈরি করতে কোষ কঙ্কাল লাগে। ওই কোষের নিউরনের কোষ কঙ্কাল সব চলে যায় যে এইসব এইসব এক্সন ডেন্ড্রাইট এগুলো তৈরি করতে। একজন সাইটোস্কেলেটন দ্বারা তৈরি হয় আর কি। একজনের অনেক সাইটোস্কেলেটন থাকে, এটা কোষের একটা অংশ। একজন পুরোপুরি সাইটোস্কেলেটন না, একজন তৈরি করতে সাইটোস্কেলেটন লাগে। বা সিপ কোষে নিউক্লিয়াস না থাকলে এটা কিভাবে কোষ হয়? নিউক্লিয়াস নাই, আবার অন্যান্য অঙ্গাণু তো আছে। আচ্ছা, তাহলে এইগুলো একটা কারণ। পেশি কোষের ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝাই। পেশি কোষের কাহিনীটা কি? পেশি কোষ কেন বিভাজিত হয় না? জায়গা কই আকানোস? পেশি কোষটা এখানে আগে দিই। দেখো, এই হচ্ছে একটা ঐচ্ছিক পেশি, এই হচ্ছে একটা ঐচ্ছিক পেশি। পেশি কোষকে না পেশি তন্তু বলে, জানো? পেশি কোষকে পেশি তন্তু বলে। এটা হচ্ছে ঐচ্ছিক পেশির একটা কোষ। এখানে আবার ছোট ছোট অনেক সুতার মতো আছে, অনেক সুতার মতো আছে, এগুলো পেশি তন্তু বলে। একটা পেশি তন্তু মানে একটা পেশি কোষ, এর ভিতরে আবার ছোট 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 আরো কিছু তন্তুর মতো আছে, অনেক সুতা অনেক সুতা অনেক সুতা। একটা পেশি কোষ দেখতে সুতার মতো, এই লালটা হচ্ছে একটা পেশি কোষ, এর ভিতরে অনেক ছোট 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 সুতা আছে। এর ভেতরে আবার আছে অসংখ্য নিউক্লিয়াস, ভাই একটা দুটা নিউক্লিয়াস না, অসংখ্য নিউক্লিয়াস। 100-র উপরে নিউক্লিয়াস থাকে, 100-র উপরে 100-150 নিউক্লিয়াস থাকে। এটা অসংখ্য নিউক্লিয়াস একটা কোষে, একটা কোষে অসংখ্য নিউক্লিয়াস। এখন দেখো, প্রথমে তুমি বিভাজন করবা, বিভাজন করতে গেলে এত এত সুতা, সুতা প্রথমত ছিঁড়ে যাবে, নাম্বার ওয়ান। 2 নম্বর ব্যাপার হচ্ছে এত এত নিউক্লিয়াস। কোষ বিভাজনের প্রথম ধাপ কি? নিউক্লিয়াসের বিভাজন। কোষ বিভাজনের প্রথম ধাপ কি? নিউক্লিয়াসের বিভাজন। ঠিক আছে, তোমাদেরকে একদম বাস্তবে দেখাই। তোমরা তো খালি মুখস্থ করতে প্রস্তুত, কিন্তু বুঝতে তো চাও না। এই যে সেদিন একদম কমেন্ট করলো, ভাই একটু কম পড়ান, এত ডিপে যায় না, খুব কষ্ট হয়। না বুঝে মুখস্থ করে তুমি কতটুকু আগাইতে পারবা? রাইট? তাহলে যেটা বলতেছিলাম, একটা পেশি কোষে এত 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 সুতা, সুতা দিয়ে ভরা। তুমি বিভাজন করতে গেলে ছিঁড়ে যাবে, সাইটোপ্লাজম ছিঁড়ে যাবে। এক। 2 নম্বর বিভাজন হচ্ছে যে কোষ বিভাজনের প্রথম মন্ত্রই হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। আর নিউক্লিয়াসের বিভাজন তুমি যদি করতে চাও, তাহলে এতগুলা নিউক্লিয়াস, এই যে এটা হচ্ছে একটা একটা পেশি কোষ, এটা একটা পেশি কোষ, এই যে এটা একটা পেশি কোষ, একটা পেশি কোষের একটা অংশ। দেখো তো কত সুতা, এ দেখো একটা কোষে এতগুলা সুতা, এটা কিন্তু পুরোটা মিলে একটা কোষ, বাই দ্য ওয়ে। ঠিক আছে, এই পুরোটা মিলে কিন্তু একটা কোষ। ওকে, দেখো এর ভিতরে আবার কতগুলা সুতা। ঠিক আছে, এবং মাইটোকন্ড্রিয়া দেখো কত আছে, মাইটোকন্ড্রিয়া থাকুক সমস্যা নাই। এইটুকু জায়গার মধ্যে নিউক্লিয়াস আছে একটা, এটা নিউক্লিয়াস। তারপরে এইদিকে একটা, ভিতরে আরো আছে, এত এত নিউক্লিয়াস। এটা যদি নিউক্লিয়াস না। ঠিক আছে, এখানে মাত্র 2টা নিউক্লিয়াস দেখাইছে, বাট নিউক্লিয়াস থাকে শখানেকের উপরে। তাহলে তুমি কিভাবে বিভাজন করবে? এর সম্ভব? সম্ভব না। যার কারণে পেশি কোষের কি হয় না, বিভাজিত হয় না। তাহলে এই কয়টা কথা আমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ করার টেকনিকটা আমরা শিখে গেলাম। ওকে, ডান ডিল। ওকে, আচ্ছা, এখন আমরা কোষ যেগুলো বিভাজিত হয়, কোনগুলো বিভাজিত হয়? যে কোনো উদ্ভিদের যে কোনো অংশে তুমি চলে যাও, কচি পাতা, কচি কাণ্ড, বর্ধিষ্ণু মূল, যে মূল বড় হচ্ছে, ভ্রূণ, ভ্রূণ মুকুল, ভ্রূণ মূল, মানে উদ্ভিদের যে কোনো জায়গায় যাও, এখানে যদি স্থায়ী টিস্যু না থাকে, ও আরেকটা অ্যাড করো, উদ্ভিদের স্থায়ী টিস্যু, এটাও অ্যাড করো, এটাও অ্যাড করো, উদ্ভিদের স্থায়ী টিস্যু, এটাও অ্যাড করো, উদ্ভিদের স্থায়ী টিস্যু, এটাও বিভাজিত হয় না। না, আমি বলেই দিছে স্থায়ী টিস্যু, আর বিভাজন কি হবে? বলেই দিছে স্থায়ী টিস্যু, হ্যাঁ, ও বিভাজন হবে না। ঠিক আছে, বলেই দিছে যেহেতু স্থায়ী। ওকে, এখন উদ্ভিদের যে কোনো জায়গায় গেলে তুমি ভাজক টিস্যু পাবা, আর ভাজক টিস্যু মানেই বিভাজিত হবে। এখন পুরো কোষ বিভাজনের, পুরো কোষের এই চক্রটা, কোষে কে এর অধিক নিউক্লিয়াস থাকতে পারে, এই যে একটু আগে তো দেখাইলাম। আচ্ছা, দেখো, এই পুরো কোষের জীবনটা, সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এই পুরো জিনিসটাকে, বিভাজন পার্টটাকে তুমি যদি এক আলাদা করো, তাহলে এই বৃদ্ধির যে অংশটা আছে, বাই দ্য ওয়ে, বিভাজনের মাধ্যমে কিন্তু সৃষ্টি হবে, এটা কিন্তু মনে রাখবা। বিভাজন আর সৃষ্টি একই জিনিস, বিভাজন আর সৃষ্টি কিন্তু একই জিনিস। হ্যাঁ, একটা কোষ বিভাজিত হওয়া মানেই নতুন 2টা কোষের সৃষ্টি হওয়া। বিভাজন আর সৃষ্টি আসলে বিভাজনের মাধ্যমে সৃষ্টি। মাঝখানে যে পার্টটা বিভাজন, তোমাদের কি মনে হয়? একটু মাথা খাটে উত্তর দাও তো, কোন জায়গায় বেশি সময় লাগবে? এই বিভাজনে বেশি সময় লাগবে, নাকি কোষের বৃদ্ধিতে বেশি সময় লাগবে? বলো তো, বুঝে উত্তর দিও। কোষের বৃদ্ধিতে বেশি সময় লাগবে, নাকি কোষ বিভাজন হতে বেশি সময় লাগবে? কি মনে হয়?
ইয়েস, কোষের বৃদ্ধিতে বেশি সময় লাগবে, বিভাজনে বেশি সময় লাগবে না। কোষের বৃদ্ধিতেই তার লাইফের 90 থেকে 95% টাইম চলে যায়। এই যে এই পুরো জিনিসটা হচ্ছে সেই কোষ চক্র, আমি তোমাদের আঁকাই দিব, টেনশনে কিছু নাই। খেয়াল করো, এখানে হলুদ যে অংশটুকু আছে, লুক, হলুদ যে অংশটুকু আছে, এই যে এইটুকু সময় কোষ বিভাজিত হয়। এটার নাম এম ফেস বা মাইটোটিক ফেস। এটা কতটুকু টাইম? এটা মাত্র 5 থেকে 10% টাইম মাত্র। তাহলে বাকি 90 to 95% টাইম সে বিভাজিত হয় না। বাকি 90 থেকে 95% টাইম সে বিভাজিত হয় না, সে বিভাজনের প্রস্তুতি নেয়। এই জন্য এটাকে বলা হয় প্রস্তুতিমূলক দশা। প্রস্তুতিমূলক দশা বা ইন্টারফেস বা ইন্টারফেস। একটা কোষের লাইফের 90 থেকে 95% টাইম সে বৃদ্ধি আর প্রস্তুতির মধ্যে চলে যায়, আর 5 থেকে 10% টাইম সে বিভাজন করে। সে বিভাজনের মধ্যে এই দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবা, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে। এটুকু আমরা বলি ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, আর তারপর হয় সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস। মানে এইটুকু টাইম সে বিভাজিত হচ্ছে, যেখানে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস হচ্ছে, নিউক্লিয়াসের বিভাজন আর সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে। বাকি পুরো টাইম সে বিভাজন হচ্ছে না, সে বড় হচ্ছে এবং বিভাজনের প্রস্তুতি নিচ্ছে। বিশ্রাম করতেছে না, অ্যাকচুয়ালি প্রস্তুতি নিচ্ছে। ওইটুককে বলা হয় প্রস্তুতিমূলক দশা বা ইন্টারফেস। চলো আমরা এটাকে এখন তোমাদের ভিজুয়ালাইজ করাই। এই হচ্ছে একটা কোষের ধরো পুরো লাইফ সাইকেল, এটা তোমাদের আঁকাইতে হবে পরীক্ষায়। এটা কোষের পুরো লাইফ সাইকেল, এই হচ্ছে তার সেন্টার, এটা ধরো সেন্টার দিলা। মাত্র এতটুকু টাইম, যেখানে 5 থেকে 10% টাইম গেছে, যেখানে মাত্র 5 থেকে 10% টাইম যাবে তার লাইফের, এটাকে বলা হবে এম ফেজ। কি ফেজ? এম ফেজ। ফেজ মানে দশা, মানে মাইটোটিক ফেজ, মাইটোটিক দশা। ওকে, কোনো কুতুব সকিনা নাই। তোমরা এখন ছোট মানুষ না বাবা, আমিও ছোট না, তোমরাও ছোট না। কোনো কুতুব সকিনা হবে না, শুধু শুধু টাইম নষ্ট হবে। বোঝার চেষ্টা করো, আমি ক্লাসে গল্প করি না এখন। তুমি যে কুতুব সকিনার কথা বললা বাবা, সে কুতুব সকিনের ক্লাসটা 2021 সালের। 2021 সালে শুভ্র আর আমি শুভ্র এক না। তো অনেক ফান করে পড়াইতাম তখন, অনেক মানে আমি 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 জানো ক্লাসগুলো, অনেকগুলো ক্লাস ডিলিট করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলের। আমি আমার ইউটিউব চ্যানেলে প্রায় 250 ক্লাস ধরে ডিলিট করছি। আমার কাছে মনে হয়েছে এই ক্লাসগুলো ভালো কোয়ালিটির না, এই ক্লাসগুলোর মধ্যে কনসেপ্টের অনেক ঘাটতি আছে। তুমি পাশাপাশি ওই ক্লাসটা আজকে ক্লাসে রাখতে পারলে তুমি বুঝতে পারবা যে ওই ক্লাসের কতটুকু কনসেপ্ট ছিল, এই ক্লাসে কতটুকু কনসেপ্ট। কনসেপ্ট বুঝাইতে যে আমি এখন ফাও গপ্প বাদ দিয়ে দিছি। ফাও গপ্প করার কোনো সময়ই নাই ভাই। অনলাইন ক্লাসে কোনো ফাও গপ্প হবে না, জাস্ট পড়া। হ্যাঁ, কুতুব শৌখিনাতে বোঝা লাগবে না। তুমি আমার ক্লাসে 1 ঘন্টা মনোযোগ দাও, তুমি এমনি বুঝবা। কুতুব শৌখিনা ভুলে যাও, ঠিক আছে? তো এটার নাম হচ্ছে এম ফেজ। এম ফেজ মানে কি? মাইটোটিক ফেজ। এই ধাপে কোষটা বিভাজিত হবে। এইখানে আবার দুইটা অংশ আছে। একটা অংশে নিউক্লিয়াস বিভাজন হবে, যাকে বলা হবে ক্যারিওকাইনেসিস। একটা অংশে কি হবে? নিউক্লিয়াস বিভাজিত হবে, যাকে বলা হবে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন। যেখানে যেখানে কি ঘটে ক্যারিওকাইনেসিসে? কি ঘটে ক্যারিওকাইনেসিসে? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ থাকে। আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস। আর পরে হয় কি? সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। সাইটোকাইনেসিসে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। তাহলে কোষটা একটা থেকে দুইটা হয়ে গেল, একটা থেকে দুইটা কোষ তৈরি হলো। হ্যাঁ, তাহলে দেখো, একটা থেকে কয়টা কোষ তৈরি হলো? দুটা কোষ তৈরি হলো। এই ধরো এরকম দুটা কোষ তৈরি হলো, দুটা কোষ তৈরি হলো। আমি যে কোনো একটা কোষ নিয়ে এখন কাজ করবো, ধরো একটা কোষ নিয়ে আমি কাজ করি, তাহলে হবে আমি একটা কোষের লাইফ সাইকেল বুঝাই। বাকি যে 90 থেকে 95% টাইম, সে সময় কি হবে? বাকি 90 থেকে 95% টাইম এটাকে বলা হয় ইন্টারফেস। ইন্টারফেস বা প্রস্তুতিমূলক দশা, ঠিক আছে? এটা কি? প্রস্তুতিমূলক দশা। এখানে সে কি করবে? প্রস্তুতি নিবে। কিসের প্রস্তুতি নিবে বলো? কিসের প্রস্তুতি? দেখো, কোষের একটাই লক্ষ্য জীবনের, বলতে পারো, সেটা হচ্ছে কি? বিভাজন করা, বড় হওয়া, ডুপ্লিকেট করা।
ঠিক আছে? তো এইটুকু সময় সে ডুপ্লিকেট করবে 90 থেকে 95% টাইম। একটা কোর্সের লাইফের ম্যাক্সিমাম টাইম চলে যায় প্রস্তুতি নিতে। ব্যাপারটা কেমন, তোমাকে প্রায় 24 বছর বয়স পর্যন্ত পড়ালেখা করতে হবে। তারপরে তুমি ধরো যদি 50 বছর বাঁচো, তাহলে বাকি 50 বছর তোমার কি করতে হবে, তুমি আরাম আয়েশ করবে এরকম কিছু না, বাকি বাকি সময় তোমাকে শিখতে হবে, পড়ালেখা করতে হবে। তুমি যদি ডাক্তারি লাইনে চাও, তারপরে কি প্রস্তুতি নিতে হয় বেশি, আরামের সময় কিন্তু কম। হ্যাঁ, তাহলে এই টাইমটুকু আমি আবার ভাগ করবো, দেখো কিভাবে। এইখান থেকে এতটুকু টাইম নিলাম, কী কালার দিই, পিঙ্ক কালার দিই। এখানে এতটুকু টাইম নিলাম, তারপরে এখানে আরেকটা প্রায় অর্ধেক, এখানে অর্ধেকের বেশি সময়, অর্ধেকের বেশি জায়গা নিতে হবে, অর্ধেকের বেশি জায়গা। তার থেকে অর্ধেক হলে এতটুকু হয়, তার থেকে একটু বেশি, এতটুকু, এতটুকু দিলেই হবে। অর্ধেক অর্ধেক দাও, তাহলেই হবে। উপরে একটু কম রাখতে হবে। হ্যাঁ, এতটুকু জায়গা। তাহলে আমি এরকম এই ইন্টারফেস পার্টটাকে আবার আরও 3টা ভাগে ভাগ করলাম। ইন্টারফেস পার্টটাকে আবার 3টা ভাগে ভাগ করলাম। এইটার নাম দিলাম, ফেসবুকে লাইভ কেটে গেছে? ফেসবুকে শুনতে পারতেছো নাকি লাইভ কেটে গেছে? হ্যালো, ফেসবুকে শুনতে পারতেছো না লাইভ কেটে গেছে? আচ্ছা, ওয়েবে যারা আছো তারা বলো, ফেসবুকে কি লাইভ দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? আমি তো কিছু বুঝতেছিও না। মানে ফেসবুকে ডাউন শেষ? আরে ওয়েবের স্টুডেন্টরা তো একটা উত্তর দে রে ভাই, ফেসবুকে কি লাইভ আজ চলতেছে নাকি ওটা ক্লোজ হয়ে গেছে? হ্যাঁ, কোনো কথা নাই। দেখা যায় না? আসছে আসছে, ফেসবুকে আসছে ক্লাস, ফেসবুকে ক্লাস আসছে। ধ্যাৎ, এত টাকা দাম দিয়ে ইন্টারনেট চালায় লাভ কিন্তু এই অবস্থা হয়। দেখা যাচ্ছে এখন ফেসবুকে? ওয়েবে ভিডিওর আবার সাউন্ড কই গেল? হ্যাঁ, ওয়েবে এখন সাউন্ড আছে? হ্যাঁ, সাউন্ড আছে ওয়েবে। ওকে। আজকে বৃষ্টি বাদল হয়েছে খুব, বুঝছো, এই জন্য এটা খুব খারাপ অবস্থা। আচ্ছা, সমস্যা নেই, আগে যেগুলো মিস করছো ওগুলো টেনশনের কিছু নেই, এগুলো আমি আবার পড়াবো। আচ্ছা, একজন প্রশ্ন বলছে ভাই কোনটা মেমোরাইজ করতে হবে, কোনটা নলেজ করতে হবে, কোনটা কনসেপ্ট, কিছু তো লিখে দিলেন না। তার মানে তুমি শিওর তুমি ওইভাবে ক্লাস দেখে আসো আর্কাইভ, তাই না? মানে একজন প্রশ্ন করছে ভাইয়া আপনি তো কোনটা মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে, কোনটা কনসেপ্ট, কোনটা নলেজ, কিছু তো বলে দিলেন না। তার মানে আরে, ওয়েবের ক্লাসও মনে হয় ডাউন হয়ে গেছে এখন। ওয়েব কি নাই? ফেসবুকে ঠিকঠাক আছে এখন? তাহলে ওয়েব স্টুডেন্ট, ওয়েব আবার কি হলো? এখন, এখন দেখো তো। ইস, যখন খুব মুডে থাকি তখনই এই ঝামেলাগুলো হয়, যখন খুব মুডে থাকি পড়াবো তখনই এই প্রবলেমগুলো দেখা দেয়। স্টারলিংক, তোমার স্টারলিংকের গুল্লি মারি, ফালতু জিনিস একটা। স্টারলিংকের আপলোড স্পিড দিয়ে আমার লাইভ ক্লাস চলবে না। হ্যাঁ, তোমার স্টারলিংকের ট্রায়াল অ্যান্ড এরর হয়ে গেছে। স্টারলিংক আপ ডাউনলোডের জন্য ঠিক আছে, আপলোড আমার লাইভ ক্লাস নেওয়ার জন্য স্টারলিংক দেওয়া হবে না, আরও দেরি আছে। স্টারলিংকের আপলোড স্পিড দেখলে কার না পায়?
ঠিক আছে, গ্রামগঞ্জে মনে এর থেকে বেশি আপলোড স্পিড পাওয়া যায় স্টারলিংকে, স্টারলিং দিয়ে হবে না। আচ্ছা এখন ঠিক আছে, চলো আবার শুরু করি। ওয়েবে প্রবলেম থাকলে ফেসবুকে চলে আসো। স্টারলিং ফালতু, স্টারলিং কিছু, স্টারলিং দিয়ে লাভ হবে না, স্টারলিং দিয়ে লাইভ ক্লাস চলবে না। আচ্ছা তোমরা একটু ফেসবুকের স্টুডেন্টরা একটু রেসপন্স করো, আজকে নেটের অবস্থা খুবই খারাপ, মানে ওয়াইফাইয়ের লোকেরা যে কী করে, ঠিক আছে, এত টাকা দিয়ে ওয়াইফাই চালাই, মাসে দুটা কানেকশনে মাসে আমার 14,000 টাকা ইন্টারনেট বিল দেওয়া লাগে, তারপরে যদি এই অবস্থা হয় নেটের, তাহলে আর কই যাবো ঢাকা শহরের মধ্যে। ফেসবুককে আবার আটকে এগুলো কিনা আল্লাহ জানে। কি যে পড়াইতেছিলাম, এই যে এইভাবে পড়ানোর ফ্লোটা নষ্ট হয়ে যায়, বুঝছো, পরে পড়ানোর আগ্রহটা নষ্ট হয়ে যায় এইভাবে, এটা প্রবলেম। যেটা বলতেছিলাম, দেখো এইখানে আসলে একটা জিনিস আসবে, সেটার নাম হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এখন ধরো তুমি বাপ মার কাছে যা বললা যে আব্বু আম্মু আমি বিয়ে করবো, তোমাদের ধরে থাবড়াবে, হ্যাঁ বেটা তোর বিয়ের বয়স হয়েছে, হ্যাঁ তুই ম্যাচিউর হয়েছিস। ম্যাচিউর হওয়া মানে কি? ম্যাচিউর হওয়া মানে হচ্ছে, ম্যাচিউর মানে পরিপক্ক হওয়া। যখন পরিপক্ক হবে তখন সে বিয়ের জন্য প্রস্তুত বা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। তো কোষ যদি সে, যদি সে এই পর্যায়ে এসে তাকে যদি কোষ এমপিএফ দেয়, এমপিএফ মানে কি? এমপিএফ মানে হচ্ছে, এমপিএফ মানে হচ্ছে, এমপিএফ এর ফুল মিনিং হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং, প্রমোট করা, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ফ্যাক্টর মানে রাসায়নিক যৌগ, একটাও হইতে পারে একাধিকও হইতে পারে। এমপিএফ মানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, মানে কোষটা বলতেছে যে কোষটা কি হয়ে গেছে, কোষটা ম্যাচিউর হয়ে গেছে, কোষটা কি হয়ে গেছে, ম্যাচিউর হয়ে গেছে, একে বলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তার মানে কি, কোষটা এখন সামনের বিভাজনের জন্য যাইতে পারবে। আচ্ছা এখন ধরো এইখানে কোষটা মাত্র সৃষ্টি হলে এই জায়গায় চলে আসি, কোষটা মাত্র সৃষ্টি হলে এই জায়গায় চলে আসি, ঠিক আছে। আমার, তোমরা তো এই জিনিসটা তোমাদের মনে আছে, কোষের যখন বিভাজন চলে প্রোফেজের পরে, যখন তোমরা যারা যারা জানো অ্যানাফেজ নামে একটা ধাপ আছে, তোমাদের মনে আছে অ্যানাফেজ ধাপ? অ্যানাফেজ ধাপে দুই বিপরীত মেরুর দিকে যাওয়া শুরু করে ক্রোমোজোমগুলা, মনে আছে কি বলো তো? অ্যানাফেজ ধাপে যে দুই বিপরীত মেরুর দিকে যাওয়া শুরু করে ক্রোমোজোমগুলা, হ্যাঁ মনে আছে? থাকার তো কথা। আচ্ছা এই কোষটার প্রথমে ক্রোমোজোম করা ছিল প্রোফেজ ধাপে, দেখো তো, যদি আমি প্রোফেজ ধাপের কথা বলি, এটা হচ্ছে প্রোফেজ, প্রোফেজ, প্রোফেজ ধাপে প্রথমত ক্রোমোজোম কয়টা ছিল? 4টা। কয়টা? 4টা। প্রোফেজ ধাপে 4টা ছিল। অ্যানাফেজ ধাপে, অ্যানাফেজ ধাপে দুই বিপরীত মেরুর দিকে 4টা যাওয়া শুরু করছে। তাহলে এই যে আগে 4টা ছিল, তো বিপরীত মেরুর দিকে 4টা যাওয়া শুরু করছে, এই তাহলে 4টার জায়গায় 8টা কোত্থেকে আসলো ক্রোমোজোম? বলো, 4টার জায়গায় 8টা কোত্থেকে আসলো ক্রোমোজোম? কোত্থেকে আসলো? কোষ বিভাজন চলাকালে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ ডাবল তৈরি হয়েছে, হ্যাঁ। এখন বলতে পারো ক্রোমোজোম ভাগ হয়েছে। আচ্ছা ভাগ হয়ে মানে কি? ধরে একটা ক্রোমোজোম আছে এরকম, সে ভাগ হয়ে গেল, এই ধরো একটা ক্রোমোজোম, তোমরা বললা যে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে যাওয়া মানে কি? এরকম করে আলাদা হয়ে যাওয়া, তাহলে এটা কি ডাবল হইল? বলো বলো, ভাগ হয়ে যাওয়া মানে কি আলাদা হয়ে যাওয়া, মানে ডাবল হয়ে যাওয়া না, ভাগ হয়ে যাওয়া মানে অর্ধেক হয়ে যাওয়া। ভাগ হয়ে যাওয়া মানে অর্ধেক হয়ে যাওয়া, তুমি যে উত্তর দিলে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যাওয়া মানে অর্ধেক হয়ে যাওয়া, এ কি অর্ধেক হয়েছে না, সেম টু সেম ডাবল হয়েছে। সেম টু সেম কি হয়েছে? ডাবল হয়েছে। আমরা যেটা দেখাইছি সেম টু সেম ডাবল হয়েছে, ভাগ হয় নাই। অর্ধেক হয়ে গেলে তো ক্রোমোজোমই হারায় যাবে, ডিএনএ হারায় যাবে, জিন হারায় যাবে অর্ধেক হয়ে গেলে। সেম টু সেম ডাবল হয়েছে, এই জন্যই তো মাইটোসিস ডাবল হয়ে যায়। তাহলে প্রোফেজে 4টা দেখতেছি, প্রো মেটাফেজে 4টা, মেটাফেজে 4টা, অ্যানাফেজে যে 8টা হয়ে যেতেছে কেমনে? কোনো জায়গায় তো ডাবল হয় নাই, কোনো জায়গায় তো ডাবল হয় না। হ্যাঁ এখন আবার বলতে পারো ভাই প্রোফেজে আরেকটা ঘটনা ঘটে, কি ঘটে? এগুলো আমি নেক্সট দিন দেখাবো ভালো করে, আপাতত কনসেপ্ট ক্লিয়ার করতেছি। প্রোফেজে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এরকম, এরকম এরকম হয়, এরকম হয়, তাই না? ক্রোমাটিড হয়, কি এর তো বলতে যাচ্ছ? এরকম হয়, অর্থাৎ প্রোফেজে এরকম ঘটে, এরকম ঘটে, হুম, এটাই তো বলতে যাচ্ছ। তার মানে আগে এরকম ছিল, সেটা এরকম হয়ে যায়। আগে 2টা ডানা ছিল, পরে 4টা ডানা হয়ে যায়। তো 4 ডানা কোথা থেকে আসলো? উড়ে উড়ে চলে আসছে, আকাশে ভাসতে ভাসতে চলে আসছে,
হ্যাঁ বলো, আকাশে বাস্তা বাস্তা চলে আসবে এরা? সম্ভব? হ্যাঁ, না সম্ভব না। ডাবল হইছে। একটা ক্রোমাটিড ছিল, দুইটা ক্রোমাটিড হয়েছে। সহজ বাংলায়, একটা ক্রোমোজোম ছিল, দুইটা ক্রোমাটিড হয়েছে, দুইটা হয়েছে, একজন দুইজন হয়েছে। সেটা কি এই কোষ বিভাজন চলাকালে হবে? বলো, হবে? না, সম্ভব না। ক্রোমোজোম যদি একটা থেকে দুইটা হয়, অ্যাকচুয়ালি একটা থেকে দুইটা হয়েছে, এখানে লাগানো আর কি, আর কিচ্ছু না। এইটা ক্রোমোজোম, এটা ক্রোমাটিড। এটা এখানে একটা থেকে দুইটা হয়েছে, এখানে এই জায়গায় লাগানো, এখানে লাগানো জিনিসটা পৃথক হয়ে গেছে, লাগানো জিনিসটা পৃথক হয়ে গেছে, আর কিছু না। এই যে এই জিনিসটা দেখো, অর্ধেক অর্ধেক করে দাও, তাহলে ডাবল হয়ে যাবে। ব্যাপারটা দেখাই, খেয়াল করো। তুমি এখান থেকে টান দাও, এখান থেকে টান দাও, তাহলে দেখবা দুটা পৃথক হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। এই জিনিসটাকে দুদিকে টান দাও, তাহলে ডাবল হয়ে যাবে। তো এই ডাবল হয়েছে, এই ডাবল হওয়ার কাজ, তাহলে ক্রোমোজোম ডাবল হয়েছে। সহজ বাংলায়, ক্রোমোজোম ডাবল হলে তার ভিতরে কি ডিএনএ ডাবল হয়েছে না? বলো তো, ক্রোমোজোম কি দিয়ে তৈরি? বলো, ক্রোমোজোম কি দিয়ে তৈরি? সেন্ট্রোমিয়ার বিভাজন, এগুলো ভাই মুখস্থ কথা। সেন্ট্রোমিয়ার বিভাজন যেগুলো বলতো, সেগুলো মুখস্থ ডায়লগ, 9-10 শিখে আসছো তোমরা, মুখস্থ কথা এগুলো। এগুলো কোনো বেসিক টেসিক কিচ্ছু নাই, মাথার মধ্যে কোনো বেসিক নাই। মুখস্থ ডায়লগ, সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে গেছে, এগুলো মুখস্থ কথা ভাই। যে মুখস্থ কথা আমার সামনে বলো না, কনসেপ্ট দিয়ে কথা বলো। যদি ক্রোমোজোম ডাবল হয়, এই যে ডাবল হয়েছে, 4টা ছিল 8টা হয়ে গেছে, ক্রোমোজোমের ভিতর ডিএনএ ডাবল হইতে হবে। হুম, হইতে হবে কিনা বলো? আচ্ছা, তারপরে আমরা কি পড়ছি? আমরা কি পড়ছি? ক্রোমোজোম কি দিয়ে তৈরি হয় বলো? ক্রোমোজোম কি দিয়ে তৈরি হয় বলো? পড়াইছি, এখন ভুলে গেলে থাপড়া বোধ হইরা। ক্রোমোজোম কি দিয়ে তৈরি হয়? এটা কি প্রোটিন? কি প্রোটিন এটার নাম? হিস্টোন প্রোটিন। এ প্রোটিনের নাম কি? হিস্টোন প্রোটিন। হুম, হিস্টোন প্রোটিন। এরকম অনেকগুলো হিস্টোন প্রোটিন একটা পর একটা থাকে, অনেকগুলো হিস্টোন প্রোটিন থাকে, অনেকগুলো হিস্টোন প্রোটিন থাকে। এদেরকে কে পেঁচায় বলো? এদেরকে কে পেঁচায়? কুইকলি বলো, কে পেঁচায় এদেরকে? ডিএনএ এরকম পেঁচায়, হ্যাঁ মনে আছে? ইয়েস, এই যে পেঁচাইছে, এখানে কি কি আছে? এখানে সবুজটা হচ্ছে ডিএনএ, আর হলুদটা হচ্ছে কি? হিস্টোন। তাহলে ক্রোমোজোম ডাবল করতে গেলে ডিএনএ আর হিস্টোন প্রোটিনকে ডাবল করতে হবে। ক্রোমোজোম ডাবল করতে গেলে ডিএনএ আর হিস্টোন প্রোটিনকে ডাবল করতে হবে। বিয়ে করতে গেলে আগে ব্যাংক ব্যালেন্স বানাইতে হবে, আগে নিজের বাসা করতে হবে, নিজের বাড়ি গাড়ি করতে হবে, অ্যাটলিস্ট নিজের ব্যাংক ব্যালেন্স করতে হবে। এগুলো হচ্ছে ব্যাংক ব্যালেন্স। তুমি বিয়ে কইরা যদি শ্বশুররা যায় বললো, শ্বশুর আমার তো টাকা পয়সা না, আমার টাকা পয়সা দেন, তোমার বিয়েই হবে না ভাই, সম্ভবই না। তার মানে তুমি ম্যাচিউর না, তার মানে তোমার এমপিএফ নাই, ম্যাচুরেশন প্রমোটন ফ্যাক্টর নাই। তার মানে তোমাকে ডিএনএ আর হিস্টোন প্রোটিন আগেই, বিয়ে করার আগেই তৈরি করে নিতে হবে, সংসারের আগেই তৈরি করে নিতে হবে। তুমি সংসার শুরু করার পরে কোষ যখন বিভাজন হবে, প্রোফেজ প্রোমেটাফেজ হবে, তখন যদি যায় বলো আমার টাকা নাই, আমার ডিএনএ নাই, আমার হিস্টোন নাই, তখন তোমার বউ কি বলবে? এই তুমি না বলছিলে এগুলো আছে, তাহলে তোমার আমি বিয়ে কেন করলাম? কথা বুঝছো? তার মানে কি? তার মানে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, যাকে বলা হয় রেপ্লিকেশন। রেপ্লিকেশন, ডিএনএ ডাবল হওয়ার কাজ, এবং হিস্টোন প্রোটিন তৈরি, এবং কি হিস্টোন প্রোটিন তৈরি, এই সকল কাজ, এই সকল ইম্পর্টেন্ট কাজ তোমাকে কোষ বিভাজন শুরু হওয়ার আগেই করে ফেলতে হবে। তাহলে এখানে দুটো জিনিস তৈরি হলো, ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হইলো এবং হিস্টোন প্রোটিন তৈরি হইলো। তাহলে তৈরি হওয়া মানে কি? উৎপাদন হওয়া, মানে সংশ্লেষণ হওয়া, মানে সিনথেসিস হওয়া। উৎপাদন মানে সিনথেসিস, এই জন্য এটার নাম এস ফেজ। এখন কথা ক্লিয়ার না ভেজাল আছে? বলো, কথা ক্লিয়ার না ভেজাল আছে? এর কারণেই ক্রোমোজোম প্রথমে এরকম থাকে, এরকম থাকে। তোমাদের বলছিলাম, শোনো তো না আমার কথা। ক্রোমোজোম প্রথমে এরকম পেঁচায় থাকে, এরকম পেঁচায় থাকে। তোমাদের তো বলি, তোমরা তো শোনো না। অ্যাকচুয়ালি আমি তোমাদের এই কথাটাও বলছিলাম, এখানে দুইটা ডিএনএ আর দুইটা হিস্টোন প্রোটিন আছে এখানে, এখানে। এরাই সুন্দর মতো ভাগ হয়ে এরকম হয়ে যায়, এরাই সুন্দর মতো ভাগ হয়ে এরকম হয়ে যায়। কথা বুঝছো?
এরকম হয়ে যায়, এবং আমাদের দেখলে আমরা কি মনে হয়, এরকম মনে হয়, ক্রোমাটিক মনে হয়। তার মানে কি, প্রোফেজের আগেই, কোষ বিভাজন শুরু হওয়ার আগেই ডিএনএর হিস্টোন ডাবল হয়ে যায়, যাতে করে কোষ বিভাজন শুরু হওয়ার পরে তারা এরকম সেপারেট হয়ে দুটা ক্রোমাটিড হইতে পারে, এবং অ্যানাফেজ ধাপে যায় সুন্দর মতো এরা সেপারেট হয়ে দুটা ক্রোমোসোম হয়ে যায়। খেলা বুঝছো? এই হচ্ছে কাজ। দ্যাটস কল বায়োলজি, দ্যাটস কল কনসেপ্ট। যারা আমার আর্কাইভ ক্লাস দেখছো আগের বছর এই কোষ বিভাজন চ্যাপ্টারের, দেখছো কিনা? অনেকে দেখে বলছো ভাই আগের পর মেমোরাইজ কনসেপ্ট আলাদা করে দিতেন, এবার দিচ্ছেন না কেন? ভাই আমার আগের বছরের সাথে পরের বছর লেকচার মিলে না। তো আমার ইউটিউব চ্যানেল অনেক ক্লাস দেওয়া আছে, দেখবে একটার সাথে একটা মিলবে না। আমি এক এক বছর এক এক ভাবে ক্লাস নিই, এবং প্রতি বছর নতুন ক্লাস বেশি আপডেট হয়, তুমি মিলাই নিও। এই জন্য তোমাকে লাইভ ক্লাস করতে হবে, আর্কাইভ না, বুঝছো? এই জন্য তুমি লাইভ ক্লাস করবা। কথা ক্লিয়ার? 2n ক্রোমোসোম বলতে কি তাইলে এটাই বুঝায়? না, এটা না, 2n অন্য জিনিস। ওটা কোষগঠন চ্যাপ্টারে পড়াই দিছি, ওখান থেকে দেখে আসো, ওইখান থেকে দেখে আসো। আচ্ছা, তাহলে এস ফেজে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, রেপ্লিকেশন আর হিস্টোন প্রোটিন তৈরির কাজগুলো কোথায় হয়ে যায়? এস ফেজে হয়ে যায়। এস ফেজের কথা শেষ, এস ফেজে আর কিছু নাই। এখন ভাইয়া একটা কথা খেয়াল করো, খেয়াল করো। আচ্ছা, এইটাকে আমরা আচ্ছা হলুদ কালি রাখি, এগুলো এস ফেজের কর্মকাণ্ড। তাহলে এখন এগুলো আমার দরকার নাই, এগুলো আমার দরকার নেই, এগুলো বোঝানোর জন্য দিছি, ডিলিট করে দিই। এখন তাহলে আমার জি1 ফেজে কি হবে? দেখো ভাই, কোষটা যদি কখনো বিভাজিত না হয় তাহলে এই জি1-এর আগেই সে আটকায় থাকবে। এখানে সে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস আটকায় থাকতে পারে, সারা জীবনে আটকায় থাকতে পারে, একটা সময় মরে যাবে, একটা সময় কি হয়ে যাবে, মরে যাবে। কোষটা যদি বিভাজন হওয়ার ইচ্ছা না থাকে তাহলে এই জি1-এ বসেই সে মারা যাবে, আর সে আগাবে না। বুঝছো কি বলছি? জি1-এ তাহলে কি ঘটবে? চলো জি1-এ কি ঘটে এটা দেখি। জি1 বা গ্যাপ 1, গ্যাপ 1-এ কি ঘটবে? তুমি যে এখানে ডিএনএ থেকে ডিএনএ বানাবা, তুমি যেখানে ডিএনএ থেকে ডিএনএ বানাবা, তুমি যে প্রোটিন বানাবা, তোমার কি যন্ত্রপাতি লাগবে না, জিনিসপত্র লাগবে না, বিভিন্ন জিনিসপত্র? এইগুলা এই যে এইটুকু সময়ে কালেক্ট হবে, তাহলে কাঁচামাল সংগ্রহ হবে, কাঁচামাল সংগ্রহ হবে। কাঁচামাল মানে কি? অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, টোরিন, যা যা সংগ্রহ করা এগুলো হবে। ও যেটা বলতে ভুলে গেছিলাম, এটা কোষ তার 30 থেকে 40% টাইম এইখানে জি1-এ যায়, 40 থেকে 50% টাইম এস ফেজে যায়, আর 10 থেকে 20% টাইম জি2 ফেজে যায়। এটা বলতে ভুলে গেছিলাম, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা মুখস্থ করে নিও। আচ্ছা, তাহলে জি1 ধাপে কি হইলো? কাঁচামাল সংগ্রহ হইলো। কাঁচামাল সংগ্রহ মানে কি? কাঁচামাল সংগ্রহ মানে তুমি যেসব কাজগুলো করবা, এইসব এই যে ডিএনএ থেকে ডিএনএ বানাবা, আরএনএ বানাবা, প্রোটিন বানাবা, এইগুলোর জিনিসপত্র এখানে তৈরি হবে। ওকে, তারপরে কি হবে? তারপর দেখো, কোষকে এই কাজগুলা করতে, কোষটা যে বিভাজিত হবে, বিভাজিত হওয়ার জন্যে প্রথমত বড় হইতে হবে। বড় হওয়ার জন্যে কোষের কিছু গ্রোথ ফ্যাক্টর লাগবে। কি লাগবে? গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ ফ্যাক্টর লাগবে। এই গ্রোথ ফ্যাক্টর বা গ্রোথ হরমোনও হইতে পারে। গ্রোথ ফ্যাক্টর বা গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন লাগবে, যার ফলে কোষটা বড় হবে। এটা বাহ্যিক উদ্দীপনা। এটা কি বাহ্যিক উদ্দীপনা? এটা বাইরে থেকে আসবে, এটা একটা বাহ্যিক উদ্দীপনা। এটা কি? বাহ্যিক উদ্দীপনা, বাইরে থেকে কোষের মধ্যে আসবে যে কোষটা বড় হোক, তোমার এখন বড় হইতে হবে। তাহলে এটাও গ্যাপ 1-এ এই কাজটা শুরু হবে। আচ্ছা, বইয়ের মধ্যে 30 থেকে 50 দেওয়া আছে, ঠিক আছে, 30 থেকে 50 করে দাও, সমস্যা নেই। 30 থেকে 50 বা 40 থেকে 50, কোনো সমস্যা নাই, সমস্যা নেই, একই কথা। আচ্ছা, তাহলে গ্রোথ ফ্যাক্টর খাওয়ানো হবে। গ্রোথ ফ্যাক্টর এই কোষটাকে প্রথমে বড় করবে। আমি যেটা বলতেছি পুরোপুরি শুনো, পরে লাস্টে সামারি করে দিব। গ্রোথ ফ্যাক্টর কোষটাকে বড় করবে, নাম্বার 1। এরপরে গ্রোথ ফ্যাক্টর এই কোষের, খেয়াল করো, এরা ধরো সেই কোষটা, এটা কোষের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে কি আছে? ডিএনএ আছে, ক্রোমোজোম আছে। তাহলে বাইরে থেকে কি আসলো? বাইরে থেকে কি আসলো? গ্রোথ ফ্যাক্টর আসলো কোষের উপরে। বাইরে থেকে কোষের উপর কি আসলো? গ্রোথ ফ্যাক্টর, জিএফ, মানে গ্রোথ হরমোনও বলতে পারো। গ্রোথ হরমোন আসলো বাইরে থেকে। আসার পরে এই গ্রোথ হরমোন কোষের ডিএনএ-কে একটা উদ্দীপনা দিবে। কাকে উদ্দীপনা দিবে? ডিএনএ-কে উদ্দীপনা দিবে। আর ডিএনএর ভিতরে কি আছে? জেনেটিক কোড, জেনেটিক প্রোগ্রাম আছে একটা, জেনেটিক প্রোগ্রাম। জেনেটিক প্রোগ্রাম মানে কি? ডিএনএর মধ্যে সেভ করা আছে, তোমরা তো পড়ছোই আগের চ্যাপ্টারে, ডিএনএর মধ্যেই সব থাকে। ডিএনএ নিয়ন্ত্রণ করে সব কিছুকে। ডিএনএর মধ্যে একটা উদ্দীপনা দিবে,
ডিএনএ বুঝবে যে আমার কি হওয়ার সময় হয়েছে, আমার কি হওয়ার সময় হয়েছে বলো, আমার কি করার সময় হয়েছে। বাইরে থেকে একটা উদ্দীপনা পাইলো, বাইরে থেকে একটা উদ্দীপনা পাইলো গ্রোথ ফ্যাক্টর দিয়ে। উদ্দীপনা কে পাইলো? কোষের ডিএনএ পাইলো। কোষের ডিএনএর মধ্যে অনেক জেনেটিক প্রোগ্রাম আছে, অনেক জিন আছে। সে কি বুঝবে? তাকে এখন বিভাজন হইতে হবে। সে কি করবে? যেহেতু এখানে ডিএনএ আছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। সে একটা প্রোটিন তৈরি করবে, যে প্রোটিনের নাম হচ্ছে সাইক্লিন প্রোটিন। যে প্রোটিনের নাম কি? সাইক্লিন প্রোটিন। খেয়াল করো, একটা ডিএনএতে যদি কোনো তথ্য যায়, ডিএনএ প্রথমে একটা আরএনএ তৈরি করে। আরএনএ পরে কি তৈরি করে বলো? আগের চ্যাপ্টারে পড়ায়, কয়েকদিন আগে পড়ে আসে, সেটা না পারলে কিছুই পাবে না। প্রথমে ডিএনএ একটা আরএনএ তৈরি করে, আরএনএ পরে একটা প্রোটিন তৈরি করে। কি প্রোটিন তৈরি করে? সাইক্লিন প্রোটিন তৈরি করে। এই সাইক্লিন প্রোটিনের কাজ কি? সাইক্লিন প্রোটিনের কাজ কোষ চক্রকে নিয়ন্ত্রণ করা। তাহলে কি প্রোটিন তৈরি হবে? সাইক্লিন প্রোটিন তৈরি হবে। তাহলে ব্যাপারটা আবার বুঝাই তোমাকে, আমি ব্যাপারটা আবার বুঝাই, আরেকটা পেজ নিয়ে বুঝাই। বুঝো, আগের বছরের সাথে এই বছরের লেকচার মিলবে না। এটা একটা কোষ, এর ভিতরে তুমি এটা কোষ, এই কোষের ভিতরে তুমি একটা নিউক্লিয়াস দিলা। এই কোষের ভিতরে তুমি এটা কি দিলা? নিউক্লিয়াস দিলা। এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস দিলা, এটা তো নিউক্লিয়াস। হ্যাঁ, ভালো লাগতেছে না, নো কালার। নিউক্লিয়াস দিলা। এবার কোষের বিভাজন হওয়ার সময় হয়েছে, বাইরে থেকে একটা গ্রোথ ফ্যাক্টর কোষে আসবে। বাইরে থেকে একটা গ্রোথ ফ্যাক্টর কোষে আসবে, এটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর বা গ্রোথ হরমোন। তাহলে এটা কি অভ্যন্তরীণ উদ্দীপনা না বাহ্যিক উদ্দীপনা বলো? বাইরে থেকে যেটা গ্রোথ ফ্যাক্টর আসলো, এই গ্রোথ ফ্যাক্টর আসাটা অভ্যন্তরীণ উদ্দীপনা না বাহ্যিক উদ্দীপনা বলো? এটা একটা অভ্যন্তরীণ উদ্দীপনা না বাহ্যিক উদ্দীপনা? কুইকলি বলো। এটা বাহ্যিক উদ্দীপনা, যেহেতু বাইরে থেকে আসছে। এর নাম কি? জিএফ, গ্রোথ ফ্যাক্টর। এটা প্রথম ধাপেই আসলো। গ্রোথ ফ্যাক্টর এসে উদ্দীপনাটা পাঠিয়ে দিল। উদ্দীপনাটা কে রিসিভ করলো? ডিএনএ রিসিভ করলো। তার ভিতরে অসংখ্য ডিএনএ আছে, ক্রোমোসোম আছে, মানে কি ডিএনএ আছে। ডিএনএটাকে রিসিভ করলো। ডিএনএ বুঝলো যে আমার কিসের সময় হয়েছে? আমার বিভাজনের সময় হয়েছে। তাহলে ডিএনএর কাছে কি আছে? ডিএনএর কাছে আছে জেনেটিক কোড বা জিন। ডিএনএর কাছে কি আছে? জিন। আর জিনের কাছে কি আছে? তথ্য বা প্রোগ্রাম। কম্পিউটার যেরকম প্রোগ্রাম দিয়ে চলে, জিন আমাদের দেহ এরকম প্রোগ্রাম দিয়ে চলে। যা লেখা আছে তাই হবে। এই জিন থেকে প্রথমে কি তৈরি হবে? একটা এমআরএনএ। প্রথমে একটা এমআরএনএ তৈরি হবে। সেই এমআরএনএ পরে কি তৈরি করবে একটা বলো? এমআরএনএ পরে কি তৈরি করবে একটা বলো? আগের ক্লাসের পড়া, লাস্ট ক্লাসের পড়া। এমআরএনএ একটা প্রোটিন তৈরি করবে, এরকম এমআরএনএ প্রোটিন তৈরি করবে। আগের ক্লাসের পড়া প্রোটিন। যে প্রোটিনের নাম কি? সাইক্লিন প্রোটিন। কি প্রোটিন? সাইক্লিন প্রোটিন। 4 রকমের সাইক্লিন আছে, বাই দ্য ওয়ে, 4 রকমের সাইক্লিন আছে। এই সাইক্লিন প্রোটিন কোষ চক্র নিয়ন্ত্রণ করবে। এই সাইক্লিন প্রোটিন কোথায় তৈরি হলো বলো? এই সাইক্লিন প্রোটিনটা কোথায় তৈরি হলো? কোষের সাইটোপ্লাজমে না? বলো, সাইক্লিন প্রোটিনটা কোথায় তৈরি হলো? কোষের সাইটোপ্লাজমে না? কোষের সাইটোপ্লাজমে। এবং সে কোষ চক্রকে নিয়ন্ত্রণ করবে। কাকে নিয়ন্ত্রণ করবে? কোষ চক্রকে নিয়ন্ত্রণ করবে। এই যে বৃদ্ধি, বিভাজন, অর্থাৎ এই যে প্রত্যেকটা ধাপকে সে নিয়ন্ত্রণ করবে। তো সাইক্লিন প্রোটিনের কাজ কোষ চক্রকে নিয়ন্ত্রণ করা। সাইক্লিন প্রোটিনের কাজ কি? কোষ চক্রকে নিয়ন্ত্রণ করা। খেলা বুঝছো? তাহলে এই যদি কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে, সে কি কোষের ভিতরে তৈরি হয়েছে না বাইরে তৈরি হয়েছে বলো? সে কি কোষের ভিতরে তৈরি হয়েছে না বাইরে তৈরি হয়েছে? ভিতরে তৈরি হয়েছে। তাহলে সে বাহ্যিক উদ্দীপনা না অভ্যন্তরীণ উদ্দীপনা বলো? সে বাহ্যিক উদ্দীপনা না অভ্যন্তরীণ উদ্দীপনা? কুইকলি বলো, সে কি বাহ্যিক উদ্দীপনা না অভ্যন্তরীণ উদ্দীপনা? কমেন্টে কুইকলি আমাকে বলে দাও। ওকে, সে যেহেতু কোষের ভিতরে তৈরি হয়েছে, সে অভ্যন্তরীণ উদ্দীপনা। সে কি উদ্দীপনা? অভ্যন্তরীণ উদ্দীপনা। অভ্যন্তরীণ উদ্দীপনা কেমন কি? সে কোষের ভেতরে তৈরি হয়েছে। এই যে এখনো কিছু পাগল ছাগল বাহ্যিক লিখতেছে, এই এটা কোষের ভিতরে তৈরি হয়েছে না বাইরে তৈরি হয়েছে বল? কোষের ভিতরে তৈরি হয়েছে। তাহলে কিভাবে তাহলে এটা বাহ্যিক হয়? হ্যাঁ, আজব তো। অভ্যন্তরীণ উদ্দীপনা, এটা কোষের ভিতর থেকে সে উদ্দীপনা দিচ্ছে। তাইলে গ্রোথ ফ্যাক্টর বাহ্যিক উদ্দীপনা,
এর ফলে আছে কিছু জেনেটিক প্রোগ্রাম, যেখান থেকে তৈরি হয়েছে প্রোটিন, যে প্রোটিনটা ভিতরে তৈরি হয়েছে বলে সে হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা, যেহেতু ভিতর দিকে তৈরি হয়েছে সেজন্য সে কি উদ্দীপনা, অভ্যন্তরীণ উদ্দীপনা। বুঝলাম? ওকে। আচ্ছা, এই সাইক্লিন প্রোটিন আসার পরে, সে বুঝলো আমি একা কাজ করতে পারবো না, আমাকে এই পুরো কাজটা দ্রুত করতে হবে, কি করতে হবে, দ্রুত করতে হবে, আমি একা পারবো না। এই জন্যে সে কি করলো, সে একটা হেল্প নিল। সে চিন্তা করলো আমার যদি অনেক শক্তি থাকে, তাহলে আমি কাজটা তাড়াতাড়ি করতে পারবো। আর শক্তি তৈরির উপায় কি, এটিপি। শক্তি তৈরির উপায় কি, এটিপি। শক্তি তৈরির উপায় কি স্যার বলেন? শক্তি তৈরির উপায় কি, এটিপি। শক্তি তৈরির উপায় হচ্ছে কি, এটিপি। আমার কাছে যদি অনেক এটিপি থাকে, তাহলে আমি অনেক শক্তি কি করতে পারবো, তৈরি করতে পারবো। বুঝছেন? তাহলে তার অনেক শক্তি দরকার। এই শক্তি দরকারের জন্য কি করতে হয়, এডিপির সাথে তুমি যদি একটা ফসফেটের বিক্রিয়া করো, অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে তুমি যদি একটা ফসফেট করো, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট হয়ে যাবে। তাই না? এই বিক্রিয়া করতে একটা কাইনেস এনজাইম লাগে। এই বিক্রিয়াটা করতে যে এনজাইমটা লাগে, এটা সারা জীবন কাজে লাগবে। এই নামটা, সেটার নাম হচ্ছে কাইনেস। কি নাম, কাইনেস। তাহলে আমাদের সাইক্লিন বুঝে গেল যে আমার অনেক শক্তি দরকার। অনেক শক্তি যেহেতু দরকার, তো আমাকে অনেক এটিপি লাগবে। অনেক কি লাগবে, এটিপি লাগবে। এই জন্য সে বললো কি, সে ভাবলো আমি কিছু কাইনেস এনজাইমের সাথে বন্ধুত্ব করি, যাতে করে আমি অনেক শক্তি তৈরি করতে পারবো। এই প্রসেসের নাম কি জানো, ফসফোরাইলেশন। এই প্রসেসের নাম কি, ফসফোরাইলেশন। ফসফেট যুক্ত হওয়াকে বলে ফসফোরাইলেশন। কি বলা হয়, ফসফোরাইলেশন। বুঝছো? তাহলে আমাকে ফসফোরাইলেশন করতে হবে অনেক বেশি, যাতে আমি শক্তি দিতে পারি। এই যে সাইক্লিন ঠিক করলো, সাইক্লিন বলল যে আমি একা পারবো না, আমার কি লাগবে সাথে, সিডিকে কে লাগবে। সিডিকে, হোয়াট ইজ সিডিকে? সিডিকের ফুল মিনিং হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তাহলে এখানে বলো তো, সিডিকে কি বস নাকি সাইক্লিন বস? কুইকলি বলো, কে বস? আচ্ছা, ফেসবুকের স্টুডেন্ট হঠাৎ করে এত কমে গেল কেন? কে বস, সিডিকে বস না সাইক্লিন বস? সাইক্লিনটা হচ্ছে বস। সে তার হেল্প নেওয়ার জন্য সিডিকে নিয়ে আসলো। আর সিডিকে নামটা এই জন্য কি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সিডিকে কি একটা কাইনেস এনজাইম, বাট এই কাইনেসটা কার উপর নির্ভরশীল, সাইক্লিনের উপর নির্ভরশীল। এই জন্যে সিডিকের ফুল মিনিং হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এই জন্য সিডিকের ফুল মিনিং কি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। মানে এই কাইনেস এনজাইমটা কার উপর ডিপেন্ডেন্ট, সাইক্লিনের উপর ডিপেন্ডেন্ট। এই জন্য তার নাম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস বা সিডিকে। এবং দুটোকে একসাথে বলা হয় সাইক্লিন সিডিকে। এই সাইক্লিন সিডিকে কি করবে, কোষ বিভাজন, কোষ চক্র ত্বরান্বিত করবে। কোষ বিভাজন ত্বরান্বিত করবে। তাহলে দেখো, সাইক্লিনের কাজ কি, সাইক্লিনের কাজ হচ্ছে কোষ চক্র নিয়ন্ত্রণ। পুরো কোষ চক্রকে সে নিয়ন্ত্রণ করবে। আর সে সাথে কাকে অ্যাড করবে, সিডিকে কে অ্যাড করে হয়ে যাবে সাইক্লিন সিডিকে, যার কাজ করবে দ্রুত করা, তাহলে এই জিনিসটার কনসেপ্ট তুমি যদি বুঝো, তাহলে এখানে লেখো সাইক্লিন সিডিকে তৈরি উৎপাদন, সিডিকে এর মাধ্যমে সাইক্লিন সিডিকে প্রস্তুত। সিডিকের মাধ্যমে সাইক্লিন সিডিকে প্রস্তুত। যে সাইক্লিন সিডিকে কি করবে, কোষ বিভাজনকে ত্বরান্বিত করবে। কোষ বিভাজন ত্বরান্বিত করবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে ডিএনএ, আরএনএ ও প্রোটিনের জন্য, ডিএনএ আরএনএ তুমি প্রোটিন বানাবা, এদের জন্য কাঁচামাল সংগ্রহ, এদের জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার তা সংগ্রহ করা হবে। এই কাজগুলাই অ্যাকচুয়ালি জ্ঞাপন ধাপে হবে। কোথায় হবে, জ্ঞাপন ধাপে হবে। বুঝছো কি বলছি? এই কাজগুলাই জ্ঞাপন ধাপে করা হবে। ওকে, ডাবল হয়ে গেল।
জ্ঞাপন ধাপে কি কি হবে হয়ে গেল। ওকে, এবার এস ধাপ। এস ধাপে তো বলেই দিলাম, এস ধাপে কি কি হবে বলে দিলাম। আচ্ছা, এটাও কিন্তু জ্ঞাপনের, এই যে এটাও কিন্তু জ্ঞাপনের, হ্যাঁ, এগুলো কিন্তু জ্ঞাপনের কথা। আচ্ছা, এস ধাপে কি হবে? এস ধাপে ডিএনএ রেপ্লিকেশন হবে, ডিএনএ রেপ্লিকেশন হবে, হিস্টোন প্রোটিন তৈরি হবে, হিস্টোন প্রোটিন তৈরি হবে, শেষ। এটা গ্যাপ ওয়ানে হবে, আর কিছু নাই। এবার আসো গ্যাপ টু, ফাইনাল স্টেজ। গ্যাপ টুতে কি হবে? একদম লাস্টে তো এমপিএফ আসবে, এটা তো একদম লাস্টের কথা। দেখো, তুমি যে কোষটাকে বিভাজন করবা, এগুলো কনসেপ্ট, হ্যাঁ, এগুলো কনসেপ্ট। তুমি যে কোষটাকে বিভাজন করবা, কোষটাকে যে তুমি বিভাজন করবা, তাহলে আমরা একটা কোষ আঁকাই। এটা তো একটা কোষ, কালার দিলাম সাদা। কোষটাকে তুমি বিভাজন করবা, এদের ভিতরে একটা গোল লাগাই দিই, এটা ধরো নিউক্লিয়াস, এটা ধরো নিউক্লিয়াস, হ্যাঁ, কোষের ভিতরে ধরো নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা এরকম না দিয়ে একটু ছোট দিই, এটা ধরো নিউক্লিয়াস। তোমাদের কি মনে আছে 2 মেরুতে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়? 2 মেরুতে যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, মনে আছে? মনে আছে 2 মেরুতে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়? এরকম স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। মনে না থাকলেও সমস্যা নেই, ফিউচার আমি নেক্সট ক্লাসে দেখাবো মাইটোসিস পড়ানোর সময়। এই স্পিন্ডল যন্ত্র হয় প্রোমেটাফেজ ধাপে। কোন ধাপে? কোন ধাপে হয়? প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ ধাপে, প্রোমেটাফেজ ধাপে এসব হয়। ওকে, এখন তুমি প্রোমেটাফেজ ধাপে এসব করবা, ঠিক আছে, কিন্তু তোমাকে আগে এই স্পিন্ডল যন্ত্র তৈরি করার জিনিসপত্র রেডি করে রাখতে হবে না? দেখাই তোমাদেরকে, দেখো স্পিন্ডল যন্ত্র কিভাবে তৈরি হয় সেটা চলো তোমাদের দেখাই। এই হচ্ছে কোষ, কিছু জিনিস হাইড করা লাগবে, কিছু জিনিস হাইড করা লাগবে, একটু টাইম দাও। ওকে, এই হচ্ছে কোষ। নিউক্লিয়াসটা কোথায়? এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে রাইবোজোমগুলো সরাই দিই। এই দেখো কোষ, আর তার চারিদিকে নিউক্লিয়াস। খেয়াল করছো? আচ্ছা, এই অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম সরাই দিই, গোলজি বস্তু সরাই দিই, আমাদের দরকার নাই, দরকার নাই। মাইটোকন্ড্রিয়া সরাই দিই, দরকার নাই। এবার এইগুলোও সরাই দিই, আমাদের দরকার নাই। এই যে অর্গানেল যা আছে সব সরাই দিচ্ছি, এগুলো কিচ্ছু দরকার নেই আমাদের, কিচ্ছু দরকার নেই আমাদের, এগুলোর দিন শেষ, সব বাদ, সব বাদ, সব বাদ, সব বাদ। আচ্ছা, এই যে মাঝখানে আমাদের নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটাকে পুরোপুরি করে দিই। এই যে আমাদের নিউক্লিয়াসটা আছে, এই বেগুন কালার যেটা, এটা আমাদের নিউক্লিয়াস। আর এই যে সেন্টিওল, দেখছো সেন্টিওল? হ্যাঁ, খেয়াল করছো সেন্টিওল থেকে কিছু সুতার মতো বের হয়েছে যে, দেখছো গোল্লা গোল্লা হয়ে সুতার মতো বের হয়েছে? এটাই স্পিন্ডল তন্তু, এটাই স্পিন্ডল যন্ত্র, এটাই কি স্পিন্ডল যন্ত্র। এই স্পিন্ডল যন্ত্র বানানোর জন্য দেখো তো কি লাগছে আমার, স্পিন্ডল যন্ত্র বানানোর জন্য, এই স্পিন্ডল যন্ত্র বানানোর জন্য কি লাগছে? Posterior. কি লাগছে জিনিসটা? Microtubule. Posterior. পস্টেরিয়র বাদ দাও, আবার শোনো, Microtubule. মাইক্রোটিবিউল, Posterior. মাইক্রোটিবিউল লাগছে। এই মাইক্রোটিবিউল কি কোষ কঙ্কালের অংশ না? যারা কোষের গঠন চ্যাপ্টার পড়ছো, কোষ কঙ্কালের অংশ না? এই কোষ মাইক্রোটিবিউল যেগুলো আছে, এই মাইক্রোটিবিউল গুলাই এরকম স্পিন্ডল যন্ত্র তৈরি করে। মাইক্রোটিবিউলি কি তৈরি করে? স্পিন্ডল যন্ত্র তৈরি করে। মাইক্রোটিবিউলি কি করে? স্পিন্ডল যন্ত্র তৈরি করে। এই মাইক্রোটিবিউল তৈরির কাজগুলো তোমাকে আগে আগেই করে ফেলতে হবে, মাইক্রোটিবিউল তৈরির কাজ তোমাকে আগে আগেই করে ফেলতে হবে। স্পিন্ডল যন্ত্রের জন্য, স্পিন্ডল যন্ত্রের জন্য মাইক্রোটিবিউলস প্রস্তুত করে রাখা। স্পিন্ডল যন্ত্র তোমাকে বানাইতে হবে একটু পরে, এর জন্য মাইক্রোটিবিউল তুমি কি করে রাখবা? প্রস্তুত করে রাখবা। স্পিন্ডল যন্ত্র তুমি বানাবা এই ধাপে, ভিতরে যে মাইক্রোটিবিউল তুমি আগে থেকে কি করে রাখবা? প্রস্তুত করে রাখবা। মাইক্রোটিবিউল তুমি আগে থেকে কি করে রাখবা? আরে মাইক্রোটিবিউল তুমি আগে থেকে প্রস্তুত করে রাখবা। আচ্ছা, তুমি সামনে বিয়ে করতে যাচ্ছ, তোমার অনেক টাকা পয়সা লাগবে, তোমার সিডিকে অলরেডি টাকা পয়সা রেডি করে রাখছে, সব কিছু রেডি করে রাখছে, তোমার তারপরও আরো অনেক অতিরিক্ত শক্তি লাগবে, ঠিক আছে?
অনেক বেশি এটিপি উৎপাদন করে রাখতে হবে তোমাকে, অনেক বেশি শক্তি তোমাকে কি করে রাখতে হবে, জমা করে রাখতে হবে, অনেক বেশি খাবার দাবার তোমার জমা করে রাখতে হবে। ঠিক আছে, সব যদি তুমি করে করে ফেলতে পারো, ঠিক আছে, দেখি তো আর কিছু বাদ গেল কি না। সব কিছু তুমি যদি তৈরি করে ফেলতে পারো, মাইক্রোটিবিউল তৈরি করলা, এটিপি তৈরি করলা, ঠিক আছে, সব যদি হয়ে যায়, তারপরে আসবে এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ফাইনালি আসবে কি, অবশেষে এমপিএফ আসবে, সবশেষে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর আসবে, এবং কোষটা বিভাজনের দিকে আগাবে, দ্যাটস অল, শেষ, পুরো কোষ চক্র ডান। এই পুরো জিনিস তোমাদের মুখস্থ করতে হবে, এমসিকিউ, এখান থেকে সৃজনশীল আসে না, এই পাতায় যা লেখা আছে এটা পুরোপুরি এমসিকিউ। আমি পুরো জিনিসটা সামারি করে আসো। কোষ চক্র প্রস্তাব করেন বিজ্ঞানী হাওয়ার্ড এবং প্যাল্ক 1953-তে হাওয়ার্ড এবং প্যাল্ক প্রস্তাব করেন। তিনি বলেন সৃষ্টি বৃদ্ধি আর বিভাজন, কোষের সৃষ্টি বৃদ্ধি বিভাজনের মাধ্যমে কোষ চক্র হয়। যদি সে বিভাজনের দিকে না যায় তাহলে সে আগেই মারা যাবে, যেমন নিউক্লিয়াসবিহীন কোষগুলো যেভাবে মারা যায়, যেমন পরিবর্তন লোহিত রক্তকণিকা 120 দিন পর মারা যায়, সে আর বিভাজনের ভিতর দিয়ে যায় না। ম্যাক্সিমাম কোষই বিভাজিত হয়, কিছু কোষ বিভাজিত হয় না। মানব দেহে 100 ট্রিলিয়ন কোষ আছে, বাই দ্য ওয়ে এই কথাটা বলতে ভুলে গেছিলাম। মানব দেহে হিউম্যান বডিতে 100 ট্রিলিয়ন কোষ আছে, বলতে ভুলে গেছিলাম। 100 ট্রিলিয়ন কোষের মধ্যে লোহিত রক্তকণিকা কখনো বিভাজিত হবে না, মানুষের নিউরন কখনো বিভাজিত হবে না, পেশি কোষ কখনোই বিভাজিত হবে না, উদ্ভিদের স্থায়ী টিস্যু কখনো বিভাজিত হবে না, এবং উদ্ভিদের শীতকোষ কখনো বিভাজিত হবে না। কেন বিভাজিত হবে না সেগুলো আমি তোমাদেরকে বলে দিছি। এখন আমরা কোষ চক্রে চলে আসলাম। কোষ চক্রকে প্রাথমিকভাবে দুইটা ভাবে ভাগ করা যায়, এম ফেজ আর ইন্টারফেস। প্রাথমিকভাবে দুইটা ভাবে ভাগ করা যায়, ভাগ করা যায় দুইটা, এম ফেজ এবং ইন্টারফেস, এই দুইটা। এম ফেজ মাত্র 5 থেকে 10% টাইম নেয়, যেখানে সে বিভাজিত হবে। এখানে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন সম্পন্ন হয়। আর ইন্টারফেজে 90 থেকে 95% টাইম চলে যায়। এম ফেজে 5 থেকে 10 আর ইন্টারফেজে 90 থেকে 95। এই ইন্টারফেসকে আবার 3টা ভাগে ভাগ করা যায়, G1, S আর G2। G1 ধাপে কি হয়, প্রথমে গ্রোথ ফ্যাক্টর আসে, কোষকে বড় করে, জেনেটিক প্রোগ্রামের মাধ্যমে সাইক্লিন প্রোটিন তৈরি হয়, যে কোষ চক্র নিয়ন্ত্রণ করে। এই সাইক্লিন প্রোটিন সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাথে যুক্ত হয়ে সাইক্লিন সিডিকে যৌগ তৈরি করে, যে কোষ বিভাজনকে ত্বরান্বিত করে, এবং ডিএনএ, আরএনএ, প্রোটিন তৈরি যা যা কাঁচামাল আছে সব G1 ধাপে সংগ্রহ হয়। এই ধাপে 30 থেকে 40% টাইম অতিবাহিত হয়। এস ফেজে এখানে কিন্তু একটা চেক পয়েন্ট আছে, যদি G1 এই কাজগুলো কেউ করতে না পারে, সেই কোষটা সারা জীবন G1-এই পড়ে থাকবে। সাইক্লিন সিডি কি করে একটু আগে বললাম না, কোষ বিভাজনকে ত্বরান্বিত করে, কোষ চক্রকে ত্বরান্বিত করে। এস ফেজে কি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, হিস্টোন প্রোটিন তৈরি হয়, যাতে করে ক্রোমোজোম ডাবল হতে পারে। G2 ফেজে কি হয়, স্পিন্ডল যন্ত্র তৈরি হবে প্রোমেটাফেজে, বা তার জন্য মাইক্রোটিবিউল লাগবে, সেই মাইক্রোটিবিউলগুলো আগেই তৈরি হয়ে থাকে G2-তে। অনেক বেশি শক্তি লাগবে, সেখানে অনেক বেশি এটিপি তৈরি হয়ে যায়, এবং অবশেষে আসে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। যে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর আসা মানে কোষটা ম্যাচিউর হয়ে গেছে, সে এখন বিভাজনের জন্য সামনের দিকে আগাবে। কোন ধাপে কতটুকু টাইম অতিবাহিত হয়, এগুলো এমসিকিউতে খুব আসে। G1 ফেজে কাজ করতে না পারলে সবসময় ওই ফেজে আটকে থাকবে, হ্যাঁ, কোষ ওইখানেই পড়ে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। যেমন G2 ফেজে এসেও যদি কেউ ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর না পায়, তাহলে ওই G2 ফেজে আটকে থাকবে, ও জীবনে আর বিভাজন করতে পারবে না। কোষ চক্রের বাহ্যিক উদ্দীপনাকে বলো, কোষ চক্রের বাহ্যিক উদ্দীপনাকে কুইকলি বলো, কোষ চক্রের বাহ্যিক উদ্দীপনাকে গ্রোথ ফ্যাক্টর এবং কিছু হরমোন। কোষ চক্রের অভ্যন্তরীণ উদ্দীপনাকে সাইক্লিন প্রোটিন। আর কি লাগে, কিছু জেনেটিক প্রোগ্রাম লাগে। এইগুলা কোষ চক্রের নিয়ন্ত্রক, এই তিনটা জিনিস কোষ চক্রের নিয়ন্ত্রক। গ্রোথ হরমোন, গ্রোথ ফ্যাক্টর মোটামুটি কাছাকাছি, ফ্যাক্টরের মধ্যে আরো কিছু থাকে। যেমন তোমাদের একটা কনসেপ্ট দিই, দেখো কাজে লাগবে। দেখো আমাদের রক্তকণিকা কোথা থেকে তৈরি হয় জানো?
এটা হচ্ছে একটা হাড়, এটা আজকে তোমাদের 26 ব্যাচে ভাইয়াপুরদের পড়াবো এই হাড়টির গঠন। এটা হচ্ছে হাড়, ফিমার। হ্যাঁ, ফিমারের গঠন তোমাদের ভাই বোনদের আজকে পড়াবো, সিনিয়রদেরকে। এটা হচ্ছে ফিমার। তোমরা যে অস্থি মজ্জা থাকে এটা জানো? অস্থি মজ্জা, অস্থির ভিতরে যেরকম মজ্জা থাকে, লাল অস্থি মজ্জা, এই যে হচ্ছে অস্থি মজ্জা। এই অস্থি মজ্জা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়। অস্থি মজ্জা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়, রেড বোন ম্যারো। এখান থেকে অস্থি মজ্জা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়, এখান থেকে আরবিসি তৈরি হয়। প্রথম দিকে কিন্তু আরবিসি নিউক্লিয়াস থাকে, তারপর সে পরিণত হয়ে গেলে তখন আর নিউক্লিয়াস থাকে না। এখন কিভাবে এটা নিয়ন্ত্রিত হয় জানো? এই যে কিডনি, এটা হচ্ছে আমাদের কিডনি। এটা হচ্ছে আমাদের কিডনি। কিডনিতে প্রতিনিয়ত রক্ত ঢুকতেছে, রক্ত বেরোচ্ছে, প্রতিনিয়ত রক্ত ঢুকতেছে, রক্ত বেরোচ্ছে। কিডনিতে রক্ত ঢুকতেছে, কিডনি থেকে রক্ত বেরোচ্ছে, রক্ত পরিষ্কার হয়ে ঢুকতেছে, রক্ত ময়লা হয়ে ঢুকতেছে, পরিষ্কার হয়ে বেরোচ্ছে কিডনি থেকে। কিডনি যখন দেখে সে পর্যাপ্ত পরিমাণ রক্ত পাচ্ছে না, কিডনিরা বুঝে, কিডনি বোঝে যে লোহিত রক্তকণিকার ক্রাইসিস হয়েছে। ঠিক আছে, কিডনি তখন কি করে? বোঝা যায় যে শরীরের মধ্যে রক্ত কম, সাথে সাথে একটা হরমোন তৈরি করে, যার হরমোনের নাম হচ্ছে, যে হরমোনের নাম হচ্ছে ইরাইথ্রোপোয়েটিন। যে হরমোনের নাম হচ্ছে ইরাইথ্রোপোয়েটিন হরমোন। কিডনি তৈরি করে এটাকে, কিডনি তৈরি করে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ কিডনিকে এই ক্ষমতা দিছে। এই ইরাইথ্রোপোয়েটিন হরমোন রক্তের মাধ্যমে চলে যায় লাল অস্থিমজ্জায়, রেড বোন মেরোতে। কি বললাম? এই ইরাইথ্রোপোয়েটিন হরমোন রক্তের মাধ্যমে লাল অস্থিমজ্জায় চলে যায়, এবং লাল অস্থিমজ্জায় ইরাইথ্রোপোয়েসিস করে, অর্থাৎ লোহিত রক্তকণিকা উৎপাদন করে। তাহলে এই হরমোনটা আসলেই লোহিত রক্তকণিকা তৈরি হয়, তা নাহলে হয় না, তৈরি হয়। তাহলে কি বললাম? শরীরের মধ্যে রক্ত কমে গেলে এটাকে আমাদের কিডনি বোঝে, কিডনি তখন ইরাইথ্রোপোয়েটিন হরমোন তৈরি করে। ইরাইথ্রোপোয়েটিন হরমোনের কাজ হচ্ছে ইরাইথ্রোপোয়েসিস করা। ইরাইথ্রো মানে কি? ইরাইথ্রোসাইট মানে কি? বলো, কুইকলি বলো, 19-এ পড়ছো। ইরাইথ্রোসাইট মানে কি? লাল রক্তকণিকা। ইরাইথ্রোসাইট মানে কি? লাল রক্তকণিকা। ইরাইথ্রোসাইট মানে কি? লাল রক্তকণিকা। আর ইরাইথ্রোপোয়েসিস মানে কি? সিস মানে উৎপাদন, আর পোয়ে মানে নতুন করে উৎপাদন। ইরাইথ্রোপোয়েসিস মানে লোহিত রক্তকণিকা উৎপাদন। জেনেটিক প্রোগ্রাম লিখছে এখানে, একজন বলছে এখানে কি লিখছে? জেনেটিক প্রোগ্রাম লিখছে। তাহলে কি বললাম? কিডনি বুঝে রক্ত নাই, সেই ইরাইথ্রোপোয়েটিন হরমোন তৈরি করে, সে হরমোন লাল অস্থিমজ্জা চলে যায় রক্তের মাধ্যমে, লাল অস্থিমজ্জা তখন লোহিত রক্তকণিকা তৈরি করে। তাহলে এখন তোমাদের প্রশ্ন, এই ইরাইথ্রোপোয়েটিক হরমোনটা এই অস্থিমজ্জার কোষের জন্য বাহ্যিক উদ্দীপনা না অভ্যন্তরীণ উদ্দীপনা? বলো, বাহ্যিক উদ্দীপনা না অভ্যন্তরীণ উদ্দীপনা? বাহ্যিক উদ্দীপনা, ইয়েস। এই জন্য হরমোন লিখছি। ওকে, ক্লিয়ার? এই তো, লেটস কাম টু মেইন বই। চলো মেইন বইয়ে চলে যাই। কোষ চক্র প্রস্তাব করেন কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন এই 3টি চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, তাকে বলে কোষ চক্র। বিজ্ঞানী হাওয়ার্ড এবং প্যাল্ক 1953-তে পড়েন, একজন ব্যক্তির দেহে 100 ট্রিলিয়ন কোষ থাকে। অনেক কোষ আছে যারা কখনোই বিভাজিত হয় না, লাল রক্তকণিকা, পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ। দেখো, কোষ চক্র প্রাথমিকভাবে দুটো জিনিস, এম ফেজ এবং ইন্টারফেস। কোষ চক্রের 5 থেকে 10% এম ফেজ আর 90 থেকে 95% ইন্টারফেস। জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষ চক্র নিয়ন্ত্রণ হয়, অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সিডিকে, আর বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর বাহ্যিক উদ্দীপনা প্রয়োগ করেন। ভালো করে মনে রাখবে এই লাইনটুকু। 1, 2, 3। আমি শুধু সাইক্লিন লিখছি, ওটা সাইক্লিন সিডিকে একসাথে লিখছি, একই কথা। যেমন বোন ম্যারোতে লোহিত কণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি ইরাইথ্রোপোয়েটিন হরমোন তৈরি করে। এটা এখান থেকে মুখস্থ না করলেও সমস্যা নাই, রক্ত অধ্যায়ে আবার পড়াবো। আচ্ছা দেখো তো, ইন্টারফেসে অনেক রকমের কর্মকাণ্ড হয়েছে না?
অনেক রকমের রাসায়নিক বিক্রিয়া হয়েছে কিনা বলো ইন্টারফেসে? ভাবতাম 9-10 কি এটা একটা বিশ্রাম দশা, 9-10 আমরা কি বলতাম, এটাকে একটা বিশ্রাম দশা বলতাম। আসলে কি বিশ্রাম? আসলে কি বিশ্রাম করছে? মোটেও না, সে বিশ্রাম করে নাই, অনেক কাজ করছে। এই জন্যে সে যেহেতু অনেক কাজ করে, এই জন্য ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। বিপাকীয় মানে অনেক বিক্রিয়া হয়, বিপাক মানে মনে রাখবো অনেক বিক্রিয়া, বিপাক মানেই বিক্রিয়া সহজ ভাষায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ইন্টারফেসকে আবার 3টা ভাগে ভাগ করা যায়, G1, G2 আর এস। টার্গেট কোষের সারফেসে বিশেষ রিসিপ্টর প্রোটিনের সাথে গ্রোথ ফ্যাক্টর যুক্ত হয় কোষ চক্রের শুরু নির্দেশ দেয়। এটা আবার বলে দিই, এই যে দেখো মনে আছে, এই যে এই কোষটার উপর গ্রোথ ফ্যাক্টর এসে যুক্ত হয়েছিল, গ্রোথ ফ্যাক্টরকে যুক্ত করার জন্য এখানে একটু রিসিপ্টর লাগবে, রিসিপ্টর। উল্টাপাল্টা গ্রোথ ফ্যাক্টর এসে যুক্ত হইলেই যে সব হয়ে যাবে তা না, তাকে যুক্ত করার জন্য রিসিপ্টর লাগে, রিসিপ্টর। রিসিপ্টর, রিসিপ্টর মানে যে রিসিভ করে। এটা তোমার কোষের গঠন চ্যাপ্টারে পড়ছো না, রিসিপ্টর প্রোটিন, হ্যাঁ মনে আছে না, রিসিপ্টর প্রোটিন। পরিপাক আর বিপাক কি? বিপাক মানে হচ্ছে পরিপাক বাদে দেহে যা বিক্রিয়া হয় সবই বিপাক। পরিপাক মানে খাদ্য সংক্রান্ত বিক্রিয়া, ওইটা বাদে যা হয় সবই বিপাক। গ্রোথ ফ্যাক্টর কেমনে তৈরি হয় জানি না আমি, কিসের মধ্যে কিসের প্রশ্ন বাবা। গ্রোথ ফ্যাক্টর কেমনে তৈরি হয়? গ্রোথ হরমোন যেমন তৈরি হয় এমনি হয়, এটার কাজ তো হরমোন করবে। আচ্ছা, এর জীবন ধাপে কি হয় দেখো, প্রথমেই সাইক্লিন প্রোটিন তৈরি হয় যা সিডিকে এর সাথে যুক্ত হয়ে ত্বরান্বিত করে। সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, মনে আছে? কাইনেজ কি করতো? ফসফোরাইলেশন করতো। অন্যান্য প্রোটিন, আরএনএ, ডিএনএ রেপ্লিকেশন সকল উপাদান তৈরি হয়। যে বিভাজিত হবে না সে আমৃত্যু জীবনেই পড়ে থাকবে, 30-40% টাইম এখানে যায়, শেষ। এটা লাগবে না, আর এই গ্রাফ লাগে না, এটা হুদাই দিছে। এই উপপর্যায়ে কি হয়, ডিএনএ 2বার বিভাজিত হয়ে ডাবল হয় এবং হিস্টোন প্রোটিন তৈরি হয়। টাইম কত? 30-50, শেষ। সাইক্লিন আমরা এখনো যাই না, এটা পরে, এটা লাগেও না যদিও, আমি পরে দেখাই দিব। G2-তে কি হয়, প্রধান কাজ হলো মাইক্রোটিউবুল গঠন করে পদার্থ তৈরি করা, এটা প্রধান কাজ, মাইক্রোটিউবুল তৈরি করা। সেন্ট্রোজোম 2টা হয়, ওহো বলতেই তো ভুলে গেছি, সেন্ট্রোজোম 2টা হয়। হ্যাঁ কেমনে মিস করলাম এই কথাটা। সেন্ট্রোজোম ডাবল হয়, সেন্ট্রিওল ডাবল হয়, সেন্ট্রোজোম ডাবল হয়, সেন্ট্রোজোম ডাবল হয়, সেন্ট্রোজোমটা ডাবল হয়ে যায়, সেন্ট্রিওল ডাবল হয়, যাতে করে 2 দিকে 2 মিনিটে যেতে পারে। উদ্ভিদ পড়াইতে যায়, এটা মাথায় ছিল না, আমি উদ্ভিদ বিজ্ঞান পড়াচ্ছি তো, সেন্ট্রোজোম তো পানিতে থাকে। তারপরে মাইক্রোটিউবুল তৈরি হয়, প্রয়োজনীয় শক্তি বা এটিপি তৈরি হয়। G2 থেকে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর আসে, যার ফলে সে সামনের দিকে আগায়, তা নাহলে আটকা পড়ে যায়। 10-20% টাইম এখানে ব্যয় হয়। আমি ওই ইয়ার কথাটা বলতে ভুলে গেছিলাম, সেন্ট্রিওলের কথাটা বলতে ভুলে গেছিলাম, মাথায় উদ্ভিদ কোষ ঢুকতেছিল। দেখো 4 প্রকারের সাইক্লিন আছে, 4 প্রকারের সাইক্লিন আছে, এদের কাজ মুখস্থ করতে হবে। এটা এমসিকিউতে আসবে, যদি এমসিকিউতে আসবে তাহলে টেকনিক দিয়ে মুখস্থ করতে হবে। এইখানে কোনো সিকিউ আসে না এই চ্যাপ্টার, এই টপিকে। যেহেতু এটা এমসিকিউ আসবে তাহলে আমাকে মুখস্থ করতে হবে। দেখো 4 প্রকারের সাইক্লিন আছে, সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি, ঠিক আছে? মনে রাখার টেকনিক হচ্ছে দেবা, 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 হ্যাঁ দেবা, দেবা, ধরো দেবা বা দিবা, যেটাই মনে রাখো, দেবা। এটা এমসিকিউর জন্য। সাইক্লিন ডি, দেখো ডি ফর ড্রাইভার, ডি ফর মনে রাখবা ড্রাইভার, যে ড্রাইভ করে, এক ধাপ থেকে আরেক ধাপে নিয়ে যায়। তাহলে এর কাজ কি? G1 থেকে এসে নিয়ে যাওয়া, আবার এস থেকে G2-তে নিয়ে যাওয়া। অর্থাৎ এর কাজ কি? G1 থেকে এসে যাওয়া, এস থেকে G2-তে যাওয়া। এটা সে ড্রাইভারের মতো কাজ করতে, মনে রাখবা ড্রাইভার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ই, ই সাইক্লিন ই এর কাজ কি? রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে, রেপ্লিকেশনের জন্য কোষকে কি করে? প্রস্তুত করে। ই এটা কেমনে মনে রাখবো, ঠিক আছে? রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে, এখানে প্রস্তুত করে মানে ডিএনএ রেপ্লিকেশনে যাতে হয় সেজন্য তাকে প্রস্তুত করে, এস ধাপে প্রস্তুত। এইটাকে এখন তোমার একটু টেকনিক দিয়ে মনে রাখতে হবে, টেকনিক দিয়ে মনে রাখতে হবে। সেটা কি? প্রিপেয়ার করা, প্রিপেয়ার করা বা প্রস্তুত করা বা এন্টার করা। তুমি এভাবে মনে রাখতে, ইন্টার দিয়ে মনে রাখতে পারো, সে হচ্ছে ধাপে ঢোকে, ঢুকে সে প্রস্তুত হয়।
ঠিক আছে? তারপর হচ্ছে সাইক্লিন এ, এ ফর সক্রিয়, ফর অ্যাক্টিভ, এভাবে মনে রাখবে, এ ফর অ্যাক্টিভ, এ ফর অ্যাক্টিভ, এ ফর অ্যাক্টিভ, তাহলে সে রেপ্লিকেশনকে সক্রিয় করে। অ্যাক্টিভ অ্যান্ড অ্যাসিলারেট করা, অ্যাসিলেট মানে কি ত্বরান্বিত করা, অ্যাসিলেট মানে কি ত্বরান্বিত করা, অ্যাক্টিভ অ্যান্ড অ্যাসিলারেট মানে ত্বরান্বিত করা। আর বি ফর বস, বি ফর বস, সাইক্লিন বি ফর বস, বস হচ্ছে সব কিছু করে, সব কিছু করে, অর্থাৎ মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সব কিছু সে করে। বি ফর বস, বস কি করে, সব কিছু করে, এভাবে মনে রাখবা। তাহলে সাইক্লিন ডি, ডি ড্রাইভার, ড্রাইভ করবে জি1 থেকে এস, এস থেকে জিরোতে নিবে। সাইক্লিন এ, এ ফর অ্যাক্টিভ অ্যান্ড অ্যাসিলারেট মানে কি সে রেপ্লিকেশনকে তো অ্যাক্টিভ করবে, সক্রিয় করবে, মানে অ্যাসিলারেট করবে, দ্রুত করবে। ই ফর ইন্টার, ঢুকা মানে প্রস্তুত হওয়া। আর বি ফর বস, সে সব কিছু করবে। এভাবে মনে রাখবে, এমসিকিউতে আসবে। তারপরে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। হান্ট, টি হান্ট সাইক্লিন আবিষ্কার করছেন। সি অর্চিনের ডিমে প্রোটিন সংশ্লেষণ নিয়ে কাজ করতে যে তিনি এটাকে আবিষ্কার করছেন, এটা মনে রাখবা। তাহলে সাইক্লিন প্রোটিন তৈরি করছে হান্ট, কোথা থেকে, সি অর্চিন থেকে, সমুদ্র অর্চিন থেকে, এটুকু পড়লেই চলবে। ঠিক আছে? নার্স অন্য প্রজাতির ইস্ট কোষে এমন জিনের সন্ধান পান, ইস্টে এমন প্রকার একটা জিন পাওয়া গেছে যেটা মিউটেশন হয়ে গেলে কোষচক্র বন্ধ অথবা কোষচক্র সময়ের আগেও শুরু হতে পারে। এগুলো দরকার নেই, জাস্ট পড়ে রাখো। ইন্টারফেসের গুরুত্ব, ভাই এই গুরুত্বগুলো থেকে না এমসিকিউ আসে, মাঝে মাঝে সৃজনশীলে আসে, মাঝে মাঝে। কি ইন্টারফেস ঠিক করে একটা কোষ পরবর্তী বিভাজনে যাবে কি যাবে না। ডিএনএ এর জন্য যা যা দরকার, ডিএনএ প্রোটিন সবই ইন্টারফেসেই তৈরি হয়। স্পিন্ডল যন্ত্রও কিন্তু ইন্টারফেসেই মাইক্রোটিউবুল তৈরির মাধ্যমে হয়ে যায়। প্রয়োজনীয় শক্তিও কিন্তু ইন্টারফেসেই পাওয়া যায়। ইন্টারফেস না হইলে বিভাজন হবে না, বিভাজন না হলে জীবের সৃষ্টিও হবে না। মানে আমি যা যা পড়ছি এটাই গুরুত্ব। তারপরে কোষচক্রের গুরুত্ব, এবার সে পুরো কোষচক্রের গুরুত্ব। এক কোষী কোষ বহুকোষী হয়, মাইটোসিস হয়, বৃদ্ধি হয়, ক্ষয়পূরণ হয়। আর এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তাইলেই ক্যান্সার এবং টিউমার হয়। এরা আমি নেক্সট দিন তোমাদেরকে পড়াবো, এগুলো লাগে না এগুলা, বুঝছো? আচ্ছা, তারপর দেখো স্তন্যপায়ীর কোষে কোষচক্র হইতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। স্তন্যপায়ীর কোষে কোষচক্র হইতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, এখানে এই কথাটাই লাগবে, আর কিছু লাগবে না। স্তন্যপায়ীর কোষে কোষচক্র হইতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। লাস্ট নট ফর দ্য লিস্ট, ইন্টারফেজ আর এমফেজের পার্থক্য। এটাও পরীক্ষায় আসে না নর্মালি অনুধাবনে। কিছু কথা আছে দেখো। ইন্টারফেসটা বেসিক্যালি প্রস্তুতি দশা, এম ফেজটা হচ্ছে মেনলি বিভাজন দশা। এম ফেজে 5 থেকে 10% টাইম লাগে, ইন্টারফেজে 90 থেকে 95% টাইম লাগে। এই পর্যন্ত আমরা বুঝি। এটাও জানি ইন্টারফেসে ক্রোমাটিন আকারে থাকে আর এম ফেজে ক্রোমোজোম হয়ে যায়। মনে আছে প্রথম দিন পড়াইছিলাম, যখন প্রথম দিকে পেঁচায় থাকে, প্রথম দিকে কিন্তু ক্রোমোজোমগুলো পেঁচায় থাকে, এটাকে আমরা ক্রোমাটিন বলি। আর তারপরে এরকম দেখা যায়, গোনা যায়, এটাকে আমরা কি বলি, ক্রোমোজোম বলি। বলছিলাম এটা প্রথম ক্লাসে, বলো ইয়েস অর নো? ইয়েস। এই পয়েন্টটাই আমরা অনেকে বুঝি না, এই পার্টটাই অনেকে আমরা বুঝি না, 3 নাম্বার লাইনটা। এ দশায় কোষীয় সংগঠনের বৃদ্ধি এবং সংখ্যাগত বৃদ্ধি ঘটে, সংগঠনের। আর এ দশায় বিস্তার এবং বিভাজন ঘটে। এর মানে কি, বিস্তার এবং বিভাজন, এম ফেজে কি হবে, 1টা থেকে 2টা কোষ হবে, মানে বিভাজন হইল। আর বিস্তার মানে কি, বিস্তার মানে ছড়ায় যাওয়া, যে ক্রোমোজোমগুলো তৈরি হয়েছিল সেগুলো 2 মিনিটে ছড়ায় গেল, বিস্তার হইল। আর কোষীয় সংগঠনের বৃদ্ধি আর সংখ্যাগত বৃদ্ধি মানে কি, কোষীয় সংগঠনের মানে কি, কোষের ভিতরে যে জিনিসগুলো আছে সেইগুলোর বৃদ্ধি, যেমন হিস্টোন প্রোটিন ডিএনএ বাড়লো, সংখ্যাগত বৃদ্ধি ঘটলো। তাহলে এখানে হিস্টোন প্রোটিন ডিএনএ ডাবল হইলো, আর এখানে কোষটাই বিভাজিত হয়ে গেল, শেষ। এই পার্টটা এমসিকিউতে আসে, এই পার্টটা এমসিকিউতে আসে, এই লাইনটা এমসিকিউতে আসে, এই লাইনটাও এমসিকিউতে আসে। তার মানে এই পুরো বক্সটাই এমসিকিউ এর জন্য মাস্ট। ওকে, ডান, শেষ। কোষচক্র থেকে যা দরকার ছিল সব পড়াই দিছি, কিচ্ছু নাই আর। এভরিথিং, এভরিথিং, পুরো কোষচক্র গুলাই খাওয়াই দিছি। 3, 4, 5, পুরো কোষচক্র গুলাই খাওয়াই দিছি। পারবো? পারবো কি না?
ওকে, স্লাইডও পেয়ে যাবা। তাহলে আজকে শেষ, যাও, টাটা। এখন বসে আছো কেন? যাও 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 যাও। নেক্সট ক্লাসে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন পড়াবো, ক্যান্সার টিউমার।